বাসার দিকেই ফিরছিল ঈশান। আজ বাসাতে ফিরতে গিয়ে বেশ খানিকটা দেরি হয়ে গেল। একটা বন্ধুর সাথে দেখা হওয়াতে তাই আর কি একটু আড্ডা দিয়ে আসা। আর একটু এগিয়ে আসতেই হঠাৎ করে কোথা থেকে যেন কিছু একটা এসে হুড়মুড়িয়ে পড়ল গাড়ির সামনে। হঠাৎ এমন ঘটনাতে ঈশান জোরে সোরে ব্রেক করলো। আর একটু হলেই হয়তো যে জিনিসটা এসে গাড়ির সামনে পড়েছে সেটা একদম গাড়ির নিচে পড়ে যেত। গাড়ি তো অফিসেও দিত, কথাটা ভেবেই ঘাম দিয়ে জ্বর ছাড়লো। ঈশান গাড়িটা থামিয়ে দিয়ে সাথে সাথেই তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামলো। কার এত বড় সাহস শহরের ইন্সপেক্টরের গাড়ির সামনে এরকম হুটহাট চলে আসে? কথাগুলো ভেবেই এবার গাড়ি থেকে নেমে তারপর যখনই সামনে এসে দাঁড়ালো খেয়াল করলো গাড়ির সাথে একটা মেয়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে আছে। মেয়েটা হাত পা ঝাড়ছে আর কপালটা বেশ খানিকটা কেটে গেছে। ঈশান এসে মেয়েটার পাশে হাঁটু গেড়ে বসতেই মেয়েটা খানিকটা চমকে উঠল। সাথে সাথে ওকে দেখে কয়েক পা পিছিয়ে যেতেই ঈশান বলতে লাগলো, আরে আরে, ভয় পাচ্ছেন কেন? আমি এই শহরের ইন্সপেক্টর। আমাকে ভয় পাওয়ার কিছুই নেই। উল্টো আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে বলুন, আমি আপনাকে হেল্প করব। মেয়েটা আশেপাশে তাকালো। কয়েকজন ওদের দিকেই তাকিয়ে আছে। রাস্তা থেকে দূরে একটা দোকান দেখা যাচ্ছে। মেয়েটার হাতে একটা ব্যাগ মতো সেটাতেই আঁকড়ে ধরে আছে। ঈশান আবারও যখনই প্রশ্ন করতে যাবে তার আগেই মেয়েটা তাড়াহুড়ো করে উঠে ব্যাগটা নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। কি করলো কি হলো সেটাই ভাবতে লাগলো। তারপর একটা সময় মনে হতে লাগলো, আশ্চর্য তো, এইভাবে পালিয়ে গেল কেন? কোনো গণ্ডগোল কি আছে, নাকি কিছু দেখে ভয় পেয়েছে? যেভাবে দৌড়ে এসে কারোর সঙ্গে পড়েছিল তাতে তেমন কিছু মনে হলো, কিন্তু কোথাও থেকে কিছু চুরি করে পালালো না তো? ধ্যাত, এত চিন্তা করতে হয় না। আম্মু ঠিকই বলে, আইনের লোক হলে অতিরিক্ত আইনের কথা চিন্তা করে মানুষ। কোনো প্রমাণ ছাড়া যাকে তাকে তো আর অপরাধী ভাবতে পারবো না। যেটা হয়েছে হোক, কাল যদি কোনো অঘটন ঘটে তাহলে না হয় সেটা খোঁজ খবর পাবো। মেয়ে মানুষের পেছন পর্যন্ত দৌড়ানোটা মোটেও ঠিক হবে না। মেয়েটা কোথায় যেন মিলিয়ে গেল। ঈশান গাড়িতে উঠে তারপর আবারও বাসার দিকে যেতে লাগলো। বাসায় এসে কলিং বেল দিল। আজকের মতো ডিউটি শেষ। অবশ্যই ডিউটি শেষ বললে ভুল হবে, ডিউটিতে যে কোনো সময়। তবে এই শহরে তেমন করে কোনো ক্রাইম হয় না, সেজন্যই আর কি ঈশানকে তেমন ব্যস্ততা আর অতিরিক্ত খাটাখাটুনি করতে হয় না। বেশ কিছুদিন হলো এই শহরেই পোস্টিং হয়েছে। নিজের শহরে নিজের এলাকাতেই পোস্টিংয়ের পর ঈশান বেশ খানিকটা খুশি হয়েছিল। অবশ্য এর জন্য অনেক ঝামেলাও পোহাতে হয়েছে। পুলিশের চাকরিতে যে কী করে আর কিভাবে যে জড়ালো সেটা নিজেও জানে না। প্রথমে চেয়েছিল আর্মিতে জড়াতে, কিন্তু পরবর্তীতে কয়েকজন আর্মির লাইনে দাঁড়ানোর পরেও তারপর আবু বলল পুলিশে দাঁড়াতে। পুলিশে দাঁড়ানোর সাথে সাথেই চাকরিটা হয়ে গেল। অবশ্য ঘুষ দিতে হয়েছে তার জন্য, কিন্তু ঈশান এগুলোর জন্য প্রস্তুত ছিল না। আর আব্বুকে বারবার বারণ করার সত্ত্বেও আব্বু এতগুলো টাকা দিয়ে চাকরিটা পাইয়ে দিয়েছে। তবে বলেছে কখনো কারো ক্ষতিটা না করতে। ঈশানও সেটা ভেবেছে যে মানুষের উপকার করবে। যাই হোক, ফ্রেশ হওয়ার জন্য যখন উপরে আসলো তখনই হঠাৎ করে একটু আগে সেই মেয়েটার কথা মনে পড়ে গেল। চোখ মুখে কেমন বিষণ্ণতা, ভয় আর একটা সংকোচ ছাপ ছিল। কি জানি বাবা, মেয়েটা কে আর কোথা থেকে এসেছে? এত বড় একটা শহরে এরকম দৌড়ে বেড়াচ্ছিল কি করতে? ভালো মতো দেখার সুযোগও হলো না। মাথা থেকে পাও অবধি ভালো মতো পর্যবেক্ষণ করে দেখার আগেই পালিয়ে গেল। ঈশান বাসাতে ফিরে ডাইনিংয়ে এসে সন্ধ্যার নাস্তা করার জন্য যখনই বসলো তখন আম্মু বলতে আরম্ভ করলো, বলছিলাম কি আব্বু, চাকরি তো অনেক দিন হলো, তাছাড়া তোমার প্রাপ্ত বয়স হয়েছে। এরপর যদি বিয়েটা না করো তাহলে বয়সটা পেরিয়ে গেলে তখন ভালো মেয়ে আর পাওয়া যাবে না। তাই বলছিলাম কি যে অন্তত তো এখন একটা বিয়ে করে নাও, তাতে আর আমাদের টেনশন করতে হয় না। শুরু হয়ে গেল তোমার বিয়ে নিয়ে টেনশন করা। এত চিন্তা রাখো কোথায়? প্রতিনিয়ত চিন্তা করতে করতে দেখছি যে তোমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এত চিন্তা করলে পাগল হবে। আমি তো বলেছি যে বিয়ে করব না বলিনি তো কখনো। আপুর বিয়েটা কয়েকদিন হয়েছে, তার মাঝে যদি এরকম কিছুর জন্য জোর করে থাকো। সবেমাত্র নিজের শহরে আসলাম, একটা মাস হয়েছে, আর এর মাঝখানে শুরু করে দিলে বিয়ে নিয়ে পাগলামি। অন্তত কয়েকটা দিন তো ধৈর্য ধরো। ধৈর্য ধরতে ধরতে আমি এখন অনেকটা ক্লান্ত আব্বু।
এখন অন্তত তো বিয়েটা করো। একা একা ভালো লাগে না আমার। কবে নাতি নাতনির মুখ দেখব, তাদের সাথে খেলা করব। না, তুমি তো তুমি বিয়েও করবে না আর আমাকে একটি নিশ্চিন্তাও করবে না। বোনের বিয়েটা জোর করে দিলে তারপর থেকে দেখছি যে তুমি আমাকে কাজ কাজ করেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো। সত্যি করে বলো বিয়ে করবে কিনা। যদি কথা পছন্দ থাকে তাহলে তাও বলো, তাদের সাথে কথা বলি। এমন তো নয় যে আমাদের অবস্থা এতটাও নিম্নমানের কিংবা খারাপ যার জন্য যে কোনো মেয়েকে দেখালে সে মেয়ের পরিবার তোমাকে মেয়ে দেবে না। আমার চাকরির কারণে প্রেম ভালোবাসায় জড়ানো হয়নি। আর একটু ধৈর্য ধরো, ভালো বউ হবে, খুব সুন্দর একটা বউ আনবো। প্রেম করিনি তো সে সুবাদে তো অনেক সুন্দর একটা বউ পাওয়া উচিত আমার, তাই না? দেখো, ছেলের বউটাকে খুব পছন্দ হবে তোমার। এবার অন্তত রাগ করে থেকো না, একটু সময় দাও আমাকে। জানি না কখনো বিয়ে করবে কিনা, তবে আমার না খুব বেশি আফসোস হয়। তোমাদের নিয়ে এত আফসোস আমি কোথায় রাখবো সেটা জানি না। এতবার করে তোমাদের রিকোয়েস্ট করার পরেও যে তোমরা কেন আমার শুনতে ইচ্ছা করে না, আমি সেটাই জানি না। আম্মু রান্নাঘরে চলে গেল। আম্মুকে খুশি করতে পারছে না, এটার জন্য খুব বেশি নিজেকে অসহায় লাগছে। কি করবে জানে না। তবে মেয়েকে পছন্দ হচ্ছে না। আশেপাশে যা দেখছে তাকেই কেমন যেন নিজের দিক থেকে পছন্দ না, আর কেমন যেন মনে হচ্ছে তাই আর বিয়েটা করা হয়ে উঠছে না। যাক, অনেক চেষ্টা করা যখন মেয়ে পছন্দ হলো না, তখনই ঈশান এক প্রকার হাল ছেড়ে দিয়েছিল। আর আজকের দিনে যদি এরকম পছন্দ না হয় তাহলে কি করতে পারে? আম্মু তো ভেবেই রেখেছে আব্বুকে বলবে ঘটক ডেকে মেয়ে দেখতে, আরও খুব ভালো দেখে একটা মেয়ের পরিবারের সাথে আলাপ আলোচনা করতে। সেদিন রাতে খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুম দিল। পরদিন যথারীতি থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর বেশ খানিকটা ডিউটি শেষ হতেই দুপুরের দিকে একটু শহরের বাইরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই মনে হলো চেনা পরিচিত মুখ, আগে কখনো দেখেছে। চোখের সামনে কিছু একটা দৌড়ে বেড়াচ্ছে আর কিছুটা এগিয়ে গেল। গাড়িটা নিয়ে তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে এবার মেয়েটার সামনে গাড়ি থামাতেই মনে হলো যে কালকে সেই মেয়েটা। ঈশান গাড়ি থামানোর সাথে সাথেই মেয়েটা দৌড়ে চলে গেল। কি যেন একটা ভেবে ঈশান গাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর সামনের দিকে কয়েক পা এগিয়ে যেতেই তারপর আবারও পিছন দিকে ফিরে দৌড়ে আসলো মেয়েটা। তারপর ওকে দেখে এসে হুমড়ি খেয়ে পড়ল পায়ের কাছে। ঈশান আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই, তবে সামনের দিক থেকে কয়েকটা পায়ের দৌড়ে আসার শব্দ পাওয়া যাচ্ছে। ঈশান সামনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি হচ্ছে, কিন্তু এরই মাঝে কতগুলো ছেলে ওদিকে দৌড়ে আসলো, কিন্তু কিছুটা দূরে এসে দাঁড়ালো। ঈশানের গায়ে পুলিশের ড্রেস দেখে ওরা কিছুক্ষণ একটু চোখে তাকিয়ে রইল। ঈশান এবার মেয়েটাকে দুই বাহুতে ধরে ওঠালো, তারপর দাঁড় করিয়ে রেখে বলতে লাগলো, কে আপনি? আর ওরা আপনাকে তাড়া করছে কেন? আমাকে বাঁচান প্লিজ। ওরা কালকে থেকে আমাকে খুঁজে চলেছে। আমি এই শহরে নতুন এসেছি। ওরা আমাকে কোথাও একটা বিক্রি করে দিতে চায়। দয়া করে আমাকে বাঁচান প্লিজ। ওরা না হলে আমাকে মেরেই ফেলবে। সেটা না হয় ঠিক আছে, কিন্তু আপনি কে আর কোথা থেকে এসেছেন, কি পরিচয়? কালকে থেকে দেখছি যতবারই দেখা হচ্ছে ততবারই আপনি দৌড়ে এসে আমার সামনে পড়ছেন, আর কেমন যেন একদম ভয়ে আর একটা সংখ্যা নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন পুরো শহর জুড়ে। আপনার কি হয়েছে সত্যি করে বলুন? কোনো অন্যায় কিংবা ভুল করেননি তো? আচ্ছা, কোনো চুরি টুরি করে? আমি ওরকম মেয়ে না। আমি ভালো মেয়ে। আর আমি গ্রাম থেকে এসেছি। ওদের কাছে আমি প্রথমে ঠিকানা জানতে চেয়েছিলাম, তারপরে ওরা আমাকে ধাওয়া করে। তারপর থেকে অনেকক্ষণ দৌড়াতে দৌড়াতে কাল কাল আপনার সাথে দেখা হয়েছিল। প্লিজ আমাকে বাঁচান। ওদের হাত থেকে বাঁচিয়ে দিন, ওরা আমাকে মেরে ফেলবে। ঈশান মেয়েটার কথা মতো আগে ওকে বাঁচানোর জন্য এগিয়ে এসে মেয়েটাকে পিছনে প্রোটেক্ট করে দাঁড়িয়ে রিভলভারটা বের করলো। যখনই ছেলেগুলোর দিকে তাক করলো, সাথে সাথেই ছেলেগুলো দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। ওরা বুঝতে পারলেও সামনে একজন পুলিশ অফিসার, তার উপর লোকটার হাতে রিভলভার। এমন কিছু দেখে ওরা পালিয়ে গেল। ঈশান মুখগুলো ভালোভাবে চিনে রাখলো, কারণ পরে এগুলোকে ধরে নেবে ঠিক। একবার যাদের মুখ দেখেছে তাদেরকে আর ভোলে না, বিশেষ করে অপরাধী হলে তো কোনো সম্ভাবনাই নেই। ঈশান মেয়েটার দিকে ফিরল। মেয়েটা ভয়ত চেহারা নিয়ে মাথা নিচু করে আছে। কালকেই সে ব্যাগটা জড়িয়ে ধরে রেখেছে। ঈশান তখন বলতে লাগলো,
এবার সবটা সত্যি করে বলেন তো। যদি বাঁচতে চান কিংবা আমাকে সব সত্যিটা বলেন, তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। তবে ভয় পাবেন না, আমি একজন পুলিশের লোক। কালকে থেকে আপনার সাথে দুবার দেখা হলো, আর যতবার দেখা হলো ততবারই আপনি দৌড়ে বেড়াচ্ছেন। কালকে তো বলার সুযোগ পাননি, তবে আজকে বলছি, এই শহরটা খুব বেশি একটা ভালো না। যতটা শান্ত দেখছেন ততটাও শান্ত না। এই শহরের প্রত্যেকটা গলিতে গলিতে লোকে আছে শিয়াল কুকুর আর হায়নার দল, যারা মেয়েদেরকে থাবা মারার জন্য সবসময় ওত পেতে থাকে। এখন আমাকে সবটা নির্ভয়ে বলুন তো। মেয়েটা কোনো কথা বলছে না, ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান এবার ওকে একটা ধমক দিতেই মেয়েটা থামলো না, উল্টো কেমন যেন নিস্তেজ হয়ে ঢলে পড়ে যেতে নিলে তখন ঈশানের ইচ্ছে না থাকার সত্ত্বেও জাপটে ধরে ফেলল। সাথে সাথে মেয়েটা ওর বুকের মধ্যে লুটিয়ে পড়ল। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, কি করবে সেটা চিন্তা না করেই গাড়িতে ওঠালো মেয়েটাকে। তারপর পাশের সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল। বেশ কিছুক্ষণ জ্ঞান ফেরানোর চেষ্টা করেও যখন লাভ হলো না, তখন মনে হতে লাগলো অন্তত মেয়েটাকে এই অবস্থাতে এখানে ফেলে রাখা যাবে না। আশেপাশের লোকজন যেন কেমন করে তাকাচ্ছে। অন্যদিকে মেয়েটার কপালে কালকে সেই লেগে থাকা রক্তের কিছু দাগ লেগে আছে, হাত পায়েও কেমন ময়লা লেগে আছে। কোনো রকমে যেটুকু পরিষ্কার করতে পারলো তো করলো, তবে কপালে ব্যান্ডেজ করতে হবে বিষয়টা নিয়ে ভেবেই তাড়াহুড়ো করে ঈশান একটা হসপিটালে আসলো। সেখান থেকে মেয়েটাকে কোলে করে এবার একটা কেবিনে নিয়ে শোয়ালো। তখন একটা নার্স আর ডক্টর এগিয়ে আসে। ঈশান বলতে লাগলো মেয়েটাকে দেখার জন্য। ডক্টর এসে মেয়েটার কপালে ব্যান্ডেজ করে দিল। ঈশান মেয়েটাকে ভালো করে দেখতে বলতেই তখন লোকটা বলতে আরম্ভ করলো। গত কয়েকদিন যাবতই উনি না খাওয়ার ফলে শরীরটা খুবই দুর্বল। দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছে, যার জন্য একদম ভয়ের কারণে সেন্সলেস হয়েছে। যাই হোক, জ্ঞান ফিরলেই কিছু খাইয়ে দিবেন, আর টেনশন কিংবা ডিপ্রেশনে যেতে দিবেন না, তাহলে সমস্যা আছে। ঠিকঠাক মতো খাবার দাবার খাওয়াবেন, তাহলেই দেখবেন ঠিক হয়ে যাবে। কথা বলে বলে চলে গেল। ঈশান কিছু একটা ভেবে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল কী করবে এই মেয়েকে নিয়ে। তারপর যখন বলল গ্রাম থেকে এসেছে, একটা কাজের জন্য খোঁজ করছিল, কারো বাসায় যেতে চাইছিল, এই অবস্থায় ওকে ফেলে যাওয়াটা কি ঠিক হবে? মানবতা বলতে একটা কথা আছে। এসব কথাগুলো ভেবেই মেয়েটার দিকে কিছুক্ষণ চোখে তাকিয়ে রইল, কী করবে জানে না, তবে একে ফেলে যাওয়ার ইচ্ছেটা করছে না। তার উপর পুলিশের পেছনে মিডিয়া তো লেগেই আছে। যদি এরকম কিছু হয় কিংবা জানতে পারে ও একটা মেয়েকে হসপিটাল রেখে চলে গেছে, তাহলে হাজারটা কথা উঠবে। তার উপর মানবতা বলতেও একটা জিনিস আছে, যে মেয়েটাকে এত দূর থেকে টেনে এনে সাহায্যের জন্যই করলো, তারপর যদি এখানে রেখে চলে যায়, আবার হসপিটাল থেকে বেরোলেই যদি ছেলেগুলো ওকে ধরে, বিষয়টা ভেবেই কেমন টেনশন হতে লাগলো। কার কাছে রাখবে, কোথায় যাবে ভেবে পাচ্ছে না। তারপর মেয়েটার প্রতি এক প্রকার মায়া হচ্ছে, আগে কখনো দেখেছে বলে মনে হয় না। অসম্ভব রকমের সুন্দরী মেয়েটা, গ্রাম থেকে এসেছে সেটা পোশাক আশাকেই বোঝা যাচ্ছে, গ্রামের মেয়ে। ঈশান কিছু একটা ভেবেই পাশে বসে রইল। তার মাঝখানে একটা কল আসতেই ছেলেটার মনে হতে লাগলো এখান থেকে যাওয়া উচিত, কিন্তু মেয়েটাকে রেখে যাবে না, যাওয়ার সময় অন্তত ওকে সাথে করে নিয়ে যাবে। আগে বাসায় নিয়ে যাবে, তারপর না হয় সব কিছু জানার পর ওটার একটা ব্যবস্থা করা যাবে, সেটাই ঠিক হবে ভেবে এবার মেয়েটাকে আবারও কোলে উঠালো। মেয়েটা জ্ঞান ফিরলেই সবটা জানা যাবে। তারপর গুটি গুটি পায়ে হেঁটে নিচে নেমে আসলো, গাড়ির দরজাটা খুলে পাশে বসিয়ে দিল। তারপর আর কি বাসার দিকে যেতে লাগলো। আর এসব যদি মিডিয়ার লোকজন দেখে তাহলে ঝামেলা হয়ে যাবে, তাই আর বেশি দেরি না করে বাসায় চলে আসে। তারপর কলিং বেল দিলে যখন বাসার দরজা খুললো, তখন আম্মু ছেলের কোলে একটা মেয়েকে দেখে বেশ খানিকটা অবাক হলে ওকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঈশান আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জানি এই মুহূর্তে তোমার মনে হতে পারে একটা প্রশ্ন আর হাজারটা চিন্তাভাবনা আমাকে নিয়ে। আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব, তার আগে আমাকে একটা রুমে যেতে দাও, আমি ওকে নিয়ে শুয়ে দিই, তারপর না হয় তুমি তোমার যত প্রশ্ন আছে করো। ঈশানের কথাতে আম্মু এক মুহূর্ত দেরি করলো না, দরজা থেকে সরে দাঁড়ালো। ঈশান মেয়েটাকে একটা গেস্ট রুমে গেল, তারপর ওকে শুয়ে দিতেই তারপর বেডে শুয়ে দিয়ে বেডের এক সাইডে বসে পড়ল।
আম্মু এসে সামনে দাঁড়ালে তখন ঈশান বলতে আরম্ভ করলো। কাল থেকে মেয়েটার সাথে গত 2বার দেখা হয়েছে, আর আজকে এরকম একটা পরিস্থিতিতে দেখা হয়েছে যার জন্য মনে হয়েছে ওকে রাস্তায় ফেলে আসা ঠিক হবে না। কপালে ব্যান্ডেজ দেখে ভাবছো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার গাড়ির সাথেই কাল ধাক্কা খেয়েছিল, তখন ওকে কিছু বলে ওঠার আগেই দৌড়ে পালিয়ে যায়। আজকে প্রথমে কেমন সন্দেহ লাগলো, মনে হলো কোথাও থেকে পালিয়ে এসেছে, কোনো অঘটন ঘটেছে কি না তাই দেখার জন্য গাড়ি থেকে নামলাম। তারপর আবার ফিরে এসে আমার সামনে হুমড়ি খেয়ে পড়লো, মনে হতে লাগলো কোনো একটা ঝামেলা আছে। কিছু বোঝে ওঠার আগেই ও বলল গ্রাম থেকে এসেছে, আরও বলল কতগুলো ছেলে ওকে নাকি কারোর ঠিকানা জিজ্ঞেস করেছিল, তখন ওরাই মেয়েটাকে ধাওয়া করে। কালকে থেকে তারাই ওকে তাড়া করে চলেছে। আমি ওদেরকে তাড়িয়ে দেই, তারপর ভাবি যে রাস্তায় ফেলে আসা কিংবা কারোর সাথে রেখে আসা সম্ভব না, আর কার কাছেই বা রাখবো। এই শহরে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, ব্যান্ডেজ করে নিয়ে আসলাম। ডক্টর বললে অনেক দিন যাবৎ না খাওয়া, হয়তো 3-4 দিনও হতে পারে। তারপরে নাকি টেনশন আর ভয়ের কারণে সেন্সলেস হয়ে পড়েছে। আম্মু, আমি বলছি কি যে মেয়েটার আগে জ্ঞান ফিরুক, ওকে জিজ্ঞেস করা যাবে কি হয়েছে, কোথা থেকে এসেছে, তারপর না হয় ওর ঠিকানা অনুযায়ী ওকে পৌঁছে দিব। প্লিজ কিছু মনে করো না, এই অবস্থায় আমি কি করব বুঝে উঠতে পারিনি, তাই ওকে বাসায় নিয়ে এসেছি। এর জন্য রাগ করো না প্লিজ। আম্মু খানিকটা হাসলো, তারপর হেসে ওর মাথায় হাত বুলিয়ে দিল আর বলতে আরম্ভ করলো। ধুর বোকা ছেলে, রাগ করবো কেন? এতে রাগ করার কি আছে? একটা অসহায় মেয়েকে তুমি বাসায় এনেছো, ওকে বাঁচিয়েছো, এতে রাগ করার কি আছে? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অসহায়দের সাহায্য করতে হয়, তার মানে এই না যে ওকে রাস্তায় ফেলে আসবে। মেয়েটা গ্রাম থেকে এসেছে বলছো, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি দেখি ওর জ্ঞান ফেরে কি না। না না, এখন জব করার দরকার নেই। ওকে ইঞ্জেকশন পুশ করেছে, ঘুমাক, আর বাকি ডিউটিটা শেষ করে আসি, রাতে এসে সব শুনবো। ততক্ষণে আব্বু চলে আসবে, না হয় একসাথে শোনা যাবে, তারপর ওর একটা ব্যবস্থা করা যাবে। ঈশান এসে দুপুরে লাঞ্চটা করে তারপর বেরোনোর সময় আম্মুকে উদ্দেশ্য করে বলল। আম্মু, মেয়েটা যদি জ্ঞান ফেরে তাহলে ওকে খাবার খাইয়ে দিও। আসলে অনেক দিন যাবৎ না খেয়ে আছে, সেজন্য শরীর দুর্বল হয়ে গেছে। আর একটু দেখে রেখো কোথাও যেন চলে না যায়। পুলিশ হিসাবে আমারও একটা দায়িত্ব, তুমি আবার অন্য কিছু ভেবো না কিন্তু। আমি তো কিছু ভাবিনি, আর ভাবলে কি? মেয়েটা কিন্তু দেখতে সুন্দর আছে, ছেলের বউ হিসেবে আমার পছন্দ হয়েছে ওকে। আম্মু, তুমিও না, কোথাকার কোন মেয়ে ওকে আগে জানা দরকার, শোনা দরকার। মেয়েটা ভালো না খারাপ সেটা যায় না, আর তুমি কি না এরকম একটা কথা বলছো? আম্মুর সাথে কথা বলা শেষ করে ঈশান বাইরে যায়। তারপর বাকি ডিউটিটা শেষ করে যখন বাসায় ফিরে এসে দেখে আব্বু ডাইনিংয়ে বসে চা খাচ্ছে, ঈশান এবার রুমে যায়। ফ্রেশ হতেই মনে পড়ে মেয়েটার কথা, তাড়াহুড়ো করে নিজে এসে দেখে আম্মু রান্না করছে। তারপর আম্মুকে যখনই মেয়েটার কথা জিজ্ঞেস করতে যাবে তার আগেই আম্মু বলতে আরম্ভ করলো। কি ব্যাপার, এখানে কেন আব্বু? আর তুমি তো কখনো রান্না করে আসো না, তাহলে আজকে? আসলে বলছিলাম কি যে তুমি ওই মেয়েটার খেয়াল রেখেছো? ও কি আছে নাকি পালিয়ে গেছে? না না, ও বাসাতেই আছে, আর পালিয়ে যাবে কেন? মেয়েটার সাথে আমি কথা বলেছি, বেশ ভালো। তাছাড়া এমন কিছু করেনি যার জন্য ওকে বাসা থেকে তাড়িয়ে দিতে হবে। তোমার আব্বু এসে শুনলো যে একটা মেয়েকে তুমি বাসায় এনে তুলেছো, তখন জানতে চাইলেও কারণটা আমি বললাম মেয়েটার মুখ থেকেই শুনবো রাতে খাওয়া দাওয়ার পর। আম্মুর কথাতে ঈশান ডাইনিংয়ে গিয়ে বসে আব্বুর সাথে কথা বলতে লাগলো। তারপর রাতে খাওয়া দাওয়ার সময় হলে অন্য মেয়েটাকে এনে ডাইনিংয়ে বসালো। আম্মু ওকে নিজ হাতে খাইয়ে দিল। মেয়েটা ভয় পাচ্ছিল, তখন আব্বু ওকে অভয় দিয়ে বলল। কোনো ভয় পেতে হবে না মামনি, আমি অতটা কঠোর নই। তাছাড়া আমার বাসাটা একসময় গ্রামে ছিল, গ্রাম থেকে উঠে এসে এখানে এত বড় বিজনেস, এত বড় পরিবার পরিচিতি করেছি। আমি অতটাও খারাপ নই যতটা তুমি ভাবছো। যদি তুমি বিপদে থাকো তাহলে আমি তোমাকে হেল্প করব। এখন খাবার খেয়ে নাও।
আব্বুর কথা মতো এই মেয়েটা খেতে লাগলো। খাওয়া শেষ হতেই আম্মুকে নিয়ে ডাইনিংয়ে বসালো। তারপর বাকি কাজ সেরে এসে আব্বু আম্মু এক সাইডে বসলো, আর মেয়েটাকে সামনে রাখলেও ঈশান ডান সাইডে বসে আছে। এবার মেয়েটাকে ঈশান বলতে লাগলো, এখন সত্যি করে বলুন তো কি হয়েছিল, কি জন্য গ্রাম থেকে এখানে এসেছেন? গ্রামে তো ভালো ছিল, এই শহর আপনি চিনেন না, জানেন না, এখানে এসে যেচে কেন বিপদে পড়তে গেছেন? আমাকে বলুন কি হয়েছিল, আর এভাবে দৌড়াচ্ছিলেন কেন আপনি? মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা সময় চোখের পানি মুছে নিয়ে বলতে আরম্ভ করে, আমার নাম কবিতা। আমি এখান থেকে 2 ঘন্টা দূরে হতে যে গ্রামটা আছে সেখান থেকে এসেছি। আমার আসার একটা কারণ আছে। গত 6 মাস আগে আম্মু মারা যায়। তারপর থেকে চাচার পরিবারের থেকেই দেখেছি, কিন্তু একবেলা খেয়ে একবেলা না খেয়ে থাকতে হয়েছে। আব্বু মারা গেছে ছোটোবেলাতেই। চাচার পরিবারের অভাব অনটন, তার উপরে চাচির মুখ ঝামটা আর হাজারটা বাজে কথা তো আছেই। চাচি এলাকার পুরো মাতব্বরের সাথে আমার বিয়ে ঠিক করে, তার বিনিময়ে তাকে অনেক টাকা নেয়। কিন্তু আমার কতগুলো বান্ধবী ছিল, ওরা আমাকে জানায় যে ওই লোকটার সাথে বিয়েটা না করে আমি যেন শহরে চলে আসি, কোনো একটা কাজের ব্যবস্থা করে সেখানেই থেকে যাই। কিছুই চিনি না, জানি না। বান্ধবীরা সাহায্য করেছিল কিছু টাকা দিয়ে, সেটা নিয়েই শহরে এসেছিলাম। তারপর একটা গার্মেন্টস চাকরির জন্য খোঁজ করতে থাকি, কিন্তু যখনই একটা ঠিকানা জিজ্ঞেস করি, ঠিক ওই ছেলেগুলোর কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, ওইদিকে সব জিজ্ঞেস করার পর ওরা এসব শুনেই আমাকে ধাওয়া করে। আর তারপরে এরকম একটা বিপদে পড়লাম। আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কাল আপনার সাথে দেখা হয়েছিল। তারপরে অনেক লুকিয়ে চুরিয়ে একটা বাসায় গিয়েছিলাম কাজের জন্য। যাবার পর দেখা হয় এক ভদ্রলোকের সাথে। লোকটা মাঝ বয়সী, তাকে সবটা বললে সে আমাকে সাহায্য করবে বলে, কিন্তু আর তারপরে ওই লোকটা আমার সাথে বাজে কিছু করার চেষ্টা করে। অনেক কষ্টে লোকটার মাথায় আঘাত করে আমি বাসা থেকে পালিয়ে আসি। আর তারপরেই কাল রাতে স্টেশনে অনেকটা লুকিয়েই ছিলাম, কিন্তু সকাল হতেই ওরা আবার আমাকে ধাওয়া করতে শুরু করে। যে জায়গায় যাচ্ছিলাম সেখান থেকেই ওরা আমাকে দেখে ফেলেছিল, আর ততবারই আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছিল। আমি নিজেকে বাঁচতে বারবার দৌড়ে পালানোর চেষ্টা করছিলাম। গত 2 দিন ধরে আমি না খেয়ে আছি। গতকালকে কপালটা অমন করে কেটে গেছে। তারপর থেকে বারবার মাথাটা কেমন চক্কর দিয়ে উঠছে, কিন্তু সম্মান বাঁচানোর জন্য এরকম করে দৌড়াতে হয়েছে। কি করব জানি না, কোথায় যাব জানি না। গ্রামে ফিরে গেলে ওই লোকটার সাথে আবার আমাকে বিয়ে দিবে। এই শহরের লোকগুলো কেউ ভালো না। এই লোকটাকে মানে আপনাদের ছেলের সাথে আমার কাল দেখা হয়েছে। উনি আমাকে কিছু জিজ্ঞেস করেছিল, কিন্তু ভয়ে আমি সেখান থেকে পালিয়ে যাই। আবার আজকে যখন দেখা হলো, তখন উনি আমাকে যখন দেখে তখন আমি জ্ঞান হারাই। তারপরে আর কিছু মনে নেই। আর জ্ঞান ফিরতেই দেখলাম আপনি আমার সামনে বসে আছেন। আর তারপরে আমি জানি না কোথায় যাব, কি করব। দয়া করে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না প্লিজ। আমি সত্যি বলছি, আমি কোনো খারাপ মেয়ে নই, আমি বাজে কোনো মেয়ে নই। আমি গ্রাম থেকে এসেছি। আপনাদের যদি বিশ্বাস না হয়, আমি আমার বান্ধবীর নাম্বার দিয়েছি, ওকে ফোন করে দেখবেন, সবটা সত্যি। শিওর হওয়ার জন্য মেয়েটা থেকে ওর বান্ধবীর নাম্বার নিলেও ফোন দিল। কয়েকবার বাজতেই ওপাশ থেকে রিসিভ করে। ওপাশ থেকে বলতে লাগলো, হ্যালো, কে? আপনি কি মিস কবিতার বান্ধবী সোনিয়া? হ্যাঁ, কিন্তু আপনি কে? সেটা যেই হোক, আগে আপনি বলুন কবিতার সম্পর্কে কি জানেন, সত্যি করে বলুন। এবার সোনিয়া কবিতার সম্পর্কে সেটাই বলল যেটা মেয়েটা এতক্ষণ ধরে বলল। ঈশান তাতে শিওর হলো। তারপর একটা সময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আপনি চিন্তা করবেন না, উনি সেফলি জায়গায় আছে। আর আমি একজন ইন্সপেক্টর, ওনাকে যে শহরে পাঠিয়েছেন সেখানকার থানাতেই চাকরি করি। আমার সাথে ওনার দেখা হয়েছিল, কাল থেকে এ পর্যন্ত 2বার দেখা হয়েছে। আমি ওনাকে বাসায় নিয়ে এসেছি। দয়া করে ওকে আপনার বাসায় রেখে দিন, কোনো একটা কাজ দিয়ে দিবেন, আর না হলে কোনো একটা গার্মেন্টসে একটা কাজের ব্যবস্থা করে দিয়েন। তারপর ওকে কোথাও একটা ছাড়বেন না প্লিজ। ও অনেক সহজ সরল, আর তার উপরে ওর চাচি যদি ওর খোঁজ খবর পায় তাহলে ওই বুড়ো মাতাব্বরের সাথে ওর বিয়ে দিয়ে দেবে। এখানকার লোকজন ওকে পাগলের মতো খুঁজছে।
ঈশান এরকম একটা কথা শোনার পর দীর্ঘ নিঃশ্বাস ফেললো, মেয়েটার দিকে তাকালো। আম্মু আব্বু বুঝতে পারলো ঘটনাটা সত্যি। মেয়েটা বারবার কাছে চোখের পানি মুছে আম্মু আবার উঠে এসে ওকে এক পাশ থেকে জড়িয়ে ধরতে, তখন ঈশান বলতে লাগলো, আব্বু এখন কি করবো বলো তো? তুমি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। হয় ওকে বাসায় রেখে কোনো একটা কাজ দিয়ে দাও, আর না হলে কোনো একটা গার্মেন্টসে কাজের ব্যবস্থা করে দাও, আর কোনো একটা মেসে উঠিয়ে দাও। তোমার কি মাথা খারাপ হয়েছে? এই অবস্থাতেও ওকে কোথাও ছেড়ে দিলে আবারও শহরের লোকগুলো আজে বাজেভাবে ওর দিকে তাকাবে। তার উপর নিজেই যেখানে বুঝতে পারছে এত বাজি আর খারাপ লোকগুলো আশেপাশে ওর দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে আছে। বাইরে বের হলে ওকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করবে। সেখানে কি করে বলছো যে ওকে একটা মেসে উঠিয়ে দিতে? এতটা দায়িত্ব জ্ঞানহীন তুমি কি করে হতে পারো? তাহলে কি করতে বলো? কিছু করতে হবে না, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই এখন থেকে ও আমার আরেকটা মেয়ে, ও এখানেই থাকবে। আব্বুর এমন ধারা কথা শুনে এবার মেয়েটা আবারও কাঁদতে লাগলো। তখন আম্মু গিয়ে ওকে এক পাশ থেকে জড়িয়ে ধরলো, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঈশান আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেললো, কিছুক্ষণ চুপ করে রইল। আম্মুকে নিয়ে গেল। ঈশান খেয়াল করেছে আম্মু মেয়েটাকে একটা শাড়ি পরিয়ে দিয়েছে। হয়তো আপুর শাড়ি ছিল, আর বেশ সুন্দর লাগছে দেখতে। এখন বেশ মেয়েটাকে পরিষ্কার আর পরিচ্ছন্নের পরিপাটি লাগছে। তাতে এতটা সুন্দর লাগছে, না জানি বউ সাজে কিংবা কোনো বড়লোকের কোনো মেয়ে হলে কি অবস্থাতে লাগতো ওকে দেখতে। ঈশান কথা বলা শেষে রুমে এসে শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু না, কিছুতেই ঘুম আসছে না। বারবার মেয়েটার কথা মনে পড়ছে। কি জানি কি হবে। মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকেই কেমন যেন একটা অজানা অনুভূতি কাজ করছে। তার উপর মেয়েটাকে দেখতে মাশাআল্লাহ, যে কোনো ছেলের রাতের ঘুম হারাম হয়ে যাবে। হয়তো ভয়ার্ত চেহারার কারণেই আরও বেশি আদুরে লাগছিল। ওর কথাগুলো ভেবেই তাচ্ছিল্য করে বাকি রাতের অর্ধেকটা জেগেই কাটালো, আর অর্ধেকটা ঘুমিয়ে। ঈশান পরদিন আর খাওয়া দাওয়া করে যখন অফিসের উদ্দেশ্যে বেরোবে, খেয়াল করলো আম্মু মেয়েটার জন্য খাবার নিয়ে যাচ্ছে। কি করবে কি হবে জানে না, তবে মেয়েটাকে বাড়িতে রাখলে মানুষজন কি বলবে সেটাও জানে না। শহরের ইন্সপেক্টর একটা মেয়েকে বাসায় এনে রেখেছে। এসব যদি লোকজন জানাজানি হয় ঝামেলা হয়ে যাবে। রাত 7টা দিন তো কোনো রকমেই কাটলো, বেশ ভালোভাবেই চলছিল। কিন্তু 7ম দিনের মাথায় সকালে সেদিন দেখলো আম্মুর সাথে মেয়েটা রান্নাঘরে এসে রান্না করার চেষ্টা করছে, আর বেশ ভালোই কাজকর্ম করছে। ঈশান বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলো মেয়েটার কাজকর্ম বেশ স্বাভাবিকভাবেই করছে। এরই মাঝখানে আম্মুকে কতগুলো 3 পিস আর শাড়ি কিনে দিয়েছে, সেগুলোই পরে মেয়েটা। আর এরকম একটা পরিস্থিতি দেখেই ঈশান অবাক হলো যে মেয়েটা আম্মুর সাথে খুব সহজেই মিশে গেছে। গ্রামের মেয়েরা বোধহয় এমনই হয়, নিজে থেকে কাজ করার চেষ্টা করছে। সেদিন খাওয়া দাওয়া করে ঈশান বাইরে যাবার সময় দেখলো মেয়েটা ওর দিকে তাকাতেই কেমন যেন লজ্জা পায়। আর যাবার সময় শুনতে পেল আম্মু বলছিল, দেখো মেয়ে, তুমি কিন্তু ভুলেও নিজেকে বাসার কাজে মেয়ে হবে না। বাসায় অনেক কাজের লোক আছে, তোমাকে আমি বারণ করেছিলাম কোনো কাজ না করতে। শাইলা, তুমি ওকে বারণ করনি কোনো কাজ করতে, তারপর ও কাজকর্ম করছে কেন? না মানে আসলে সাহেব, আমি তো চুপ, তোমাকে না বলছি। কোনো সাহেব টাহেব কিংবা কোনো বড় রকমই নাম নিয়ে ডাকবে না। আমি তোমার বাবার মতো বাবা বলে ডাকতে পারো। বাবা হিসাবে মেয়েকে আশ্রয় দিয়েছি, আর যখন বলেছি তুমি আমার মেয়ে, তুমি মেয়ে হয়ে বাবাকে সাহেব বলে ডাকবে। আর হ্যাঁ, কাজকর্ম যদি করো সেটা এমনি একটু একটু করো, কিন্তু তাই বলে কাজের লোকদের মতো সব করার চেষ্টা করো না। মেয়েটা মাথা নাড়ালো। ঈশান বাসার বাহিরে চলে গেল, কিন্তু বাসার বাহিরে যাওয়ার পরই হলো গণ্ডগোল। দুপুরে যখন আম্মু বারবার কল করলো, তারপরও ঈশান ধরতে পারেনি। কিন্তু লাঞ্চের সময় যখন ফোনটা রিসিভ করলো, ওপাশ থেকে আম্মুর ভয়ের তোয়ার কণ্ঠ, আরও বেশি উত্তেজিত কণ্ঠ শোনা গেল। কারণ আম্মু বলতে আরম্ভ করলো, কোথায় তুমি? এতবার করে কল করছি, তুমি রিসিভ করছো না কেন? কি সমস্যা তোমার? কল রিসিভ করতে এত সময় লাগে কেন? কি হয়েছে আম্মু, সেটা তো বলবে। এরকম ভয় পাচ্ছ কেন? তুমি আর এত রেগে আছো কেন? আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই কল রিসিভ করতে পারছি না। আমি বাসায় আসছি।
কি হয়নি সেটা বলো। বাসায় এত এত লোকজন এসেছে, জিজ্ঞেস করছে মেয়েটা কে। তার উপর আবার বাসার সদর দরজার সামনে এতগুলো সাংবাদিক দাঁড়িয়ে আছে। নির্ঘাত আমার কোনো শত্রু এসব কাজ করেছে। তুমি এখনই বাসায় আসো, বাসায় এসে দেখো কি একটা অবস্থা। আমি তোমাকে বারবার বললাম যে এগুলো কেউ যেন না জানতে পারে, তারপরও বাইরে এই ঘটনাটা গেল কি করে? হোয়াট? কি বলতেছো তুমি? এতগুলো লোক জানতে পারলো কি করে? তার ওপর সাংবাদিক, এদেরকে কে জানালো? পুলিশের চাকরি নেওয়ার পর থেকে তো তোমার আর শত্রুর অভাব হচ্ছে না, তারাই হয়তো এরকম কিছু করেছে। তুমি এখনই বাসায় আসো। আমি তোমাকে আব্বুকে ফোন করেছি, সেও আসছে। তুমিও তাড়াতাড়ি বাসায় আসো। ঈশান এক মুহূর্ত দেরি করলো না, তাড়াহুড়ো করে বাসার দিকে চলে গেল। তারপর আধা ঘন্টার মধ্যেই বাসায় পৌঁছতে দেখলো কতগুলো সাংবাদিক বারবার আজে বাজে নিউজ ছড়াচ্ছে। তখনই ঈশান তাড়াহুড়ো করে এবার দরজার সামনে আসতেই সবাই ওর দিকে তাকালো। অন্যদিকে কয়েকজন ওকে বলাবলি করতে লাগলো। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ইন্সপেক্টর ঈশান আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এখন ওনার মুখ থেকেই আমরা সব সত্যিটা শুনব। এই মেয়েটাকে কোথা থেকে এনেছে আর কি ওনার পরিচয়। শহরের এত বড় একজন ইন্সপেক্টরের বাড়ি একটা মেয়ে আছে, আর আমরা তার কিচ্ছু জানি না। শহরের লোকজনের নানা বলাবলি করছে যে মেয়েটাকে হয়তো উনি রক্ষিতা করে রেখেছে। এখন আমরা সম্পূর্ণ ঘটনা ইন্সপেক্টর ঈশানের মুখ থেকেই শুনবো। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ আপডেট নিয়ে ঘটনাটা আপনাদের জানাবো। একে একে 4-5 জন ঈশানকে এমন করে প্রশ্ন করতে আরম্ভ করলে ছেলেটার মাথাটা গরম হয়ে গেল। ঈশান কোনো রকম ভিড় ঠেলে ভিতরে গেল। তারপর আম্মুর কাছে আসতেই দেখলো ডাইনিংয়ে আম্মু মুখে হাত দিয়ে বসে আছে, আর কবিতার মেয়েটা আম্মুর সামনে বসে কাঁদছে। মেয়েটা এটুকু বুঝতে পেরেছে যে অন্তত আর যাই হোক এটুকু তো বুঝতেই পারছে যে মানুষ ওকে নিয়ে খারাপ কথা বলছে। ঈশান এসে আম্মুর পাশে দাঁড়াতেই এরই মাঝখানে আম্মু ওকে দেখে উঠে দাঁড়ালো। ঈশান কিছু বলবে তার আগেই কবিতার মেয়েটা কেঁদে কেঁদে বলতে আরম্ভ করলো। আমি আগেই বলেছিলাম আমাকে এখান থেকে যেতে দিন, আপনারা যেতে দেননি। দেখেন দেখেন আমার জন্য আপনাদের আবার বিপদে পড়তে হলো। এত বড় একটা বিপদ আপনারা যে পড়লেন, আমাকে বাড়িতে রেখেই আপনাদের এত বড় ক্ষতি হলো। এখন মানুষ বাজে কথা বলবে আপনাকে, ওনাকে, উনি এত ভালো একজন মানুষ, আমাকে আশ্রয় দিল বাসায় এনে, আমার জন্য কথা শুনতে হলো। আপনারা আমাকে অনেক হেল্প করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাকে অন্তত এখন যেতে দিন, আমি এখান থেকে চলে যাই। আমি গ্রামে ফিরি ওই বড় লোকটাকে বিয়ে করে নেব। তারপর আমি চাইছি না আমার জন্য আর কারো বিপদে পড়তে হোক। ম্যাডাম দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব। আমি এখানে থাকবো না, আমার জন্য মানুষকে কথা শুনতে হবে, আমি সেটা চাইছি না। আপনার ছেলে আমাকে অনেক হেল্প করেছে, আর তার জন্যই ওনাকে এত কথা শুনতে হচ্ছে। আম্মুর মুখে কষ্ট, চোখে পানি টলমল করছে। এরই মাঝে ঈশান আম্মুর বিষয়টা বুঝতে পারল। মেয়েটাকে যে কয়েকটা দিনে বড্ড বেশি আপন করে রেখেছে। বাসায় যখন আসে আবার বাসা থেকে যখন দেখে মেয়েটার সাথে আম্মু সব সময় কাটায়। সব সময় কবিতা আম্মুর আশেপাশেই থাকে, হাসি খুশিভাবে কথা বলে। ঈশান এবার মেয়েটাকে একটা জোরে সোরে ধমক দিল। তারপর আম্মু এসে ওকে শান্ত করার জন্য চেষ্টা করলেও বাইরের লোকজন আছে দেখে সেটা বলবে, তখনই ঈশান বলতে লাগলো। এই, কোথায় যাবেন আপনি? আর কোথায় যেতে চাইছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এখান থেকে বের হলে আপনি জানেন ওরা আপনাকে কি কি প্রশ্ন করবে? ভেতরে থেকে যে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, বাইরে গেলে তার থেকে বাজে প্রশ্নের সম্মুখীন হবেন। জানেন আপনি ওরা কি বলেছে? আপনাকে নাকি আমি রক্ষিতা করে রেখেছি। এইসব কথা আপনি সহ্য করতে পারবেন? আর যখন বলবে যে আপনাকে আমি টাকা দিয়ে কিনে রেখেছি আমার রক্ষিতা হিসেবে, তখন আপনার কেমন মনে হবে? শুনতে পারবেন তো এসব কথা? একজন নয়, 1000 জন প্রশ্ন করবে। রাস্তার শিয়াল কুকুরগুলো ছিঁড়ে খেতে চাইবে আপনাকে। কি করে নিজেকে বাঁচাবেন বলুন? আর একটা কথা না বলে চুপচাপ বসে থাকুন, আমি দেখছি কি করা যায়। কি করবে তুমি? এত বাজে কথা বলছি লোকজন তোমাকে। আমি কি বলবো জানি না। তোমার আব্বুকে আসতে বলেছিলাম, সেও আসছে না। সমস্যা যেহেতু আমার জন্য হয়েছে, তাহলে সমাধানটা আমিই করব। আম্মু, আজকে আমি যদি কোনো সিদ্ধান্ত নেই সেটাতে তুমি বারণ করবে না তো? মানে আমি এমন কোনো সিদ্ধান্ত নিলাম
সেটাতে তোমার মন খারাপ হবে না তো? সত্যি করে বলো তো আম্মু। কি করতে চাইছো তুমি সত্যি করে বলো তো। তোমার হাব ভাব আমার ভালো ঠেকছে না। ওকে কিন্তু বাসা থেকে বের করে দিবে না তুমি। আমি কিন্তু বলছি যে তুমি ওকে কোথাও নিয়ে যাবে না। আমি ওকে কোথাও নিয়ে যেতে দেব না বলছি। ওনাকে যেন এখান থেকে যেতে না হয়, আর আমাকেও ওনাকে তাড়াতে না হয়, তাই করছি। চুপচাপ শুধু দেখে যাও আমি কি করি, আর যা বলি সেইটাতে শুধু হ্যাঁ বলে যাবে, কোনো কথা বলবে না তুমি। তারপর যদি মনে হয় ভুল করেছি তাহলে সেই জন্য শাস্তি দিবে, আর যদি মনে হয় যে ভালো কাজ করেছি তার জন্য যা খুশি তাই বলতে পারো। কথাটা বলেই ঈশান কবিতার সামনে এসে দাঁড়ালো। মেয়েটার দিকে মুখ তুলে অজান্তে ঈশান ওর একটা হাত শক্ত করে ধরল। কবিতার একটা হাতের মুঠোয় নিয়ে ওকে টেনে দাঁড় করালো। আম্মু কিছু বলবে তার আগে ঈশান টানতে টানতে ওকে দরজার সামনে আনলো। তারপর দরজাটা নিজে থেকে খুলে দিল আর দরজার বাহিরে এসে দাঁড়ালো, আর সবাইকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলতে লাগলো, বলুন কি জানতে চান আপনারা, আর কি জন্য এখানে এসেছেন? কে আপনাদেরকে খোঁজ খবর দিয়েছে সেটা আমি জানি না, তবে আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমার কোনো খুব কাছের বন্ধু আপনাদের এখানে পাঠিয়েছে, তাই না? আমার সম্মান নষ্ট করার জন্য আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমার সম্মান নষ্টের জন্য আপনারা যা করছেন এর ফল আপনাদের সবাইকে ভোগ করতে হবে। আর আজকে যদি সত্যিটা জানার পরে আপনাদের মুখে কথা না থাকে তাহলে আপনাদের কি অবস্থা হবে একটাবার ভাবুন। শহরের সবাই এবং দেশের অনেকেই জানতে চায় যে আপনি এই মেয়েটাকে কোথা থেকে এনেছেন আর কিভাবে এনেছেন। অন্তত এখন চুপ করে থাকবেন না ইন্সপেক্টর ঈশান। আপনার দিকে সবাই তাকিয়ে আছে। পুরো শহরের মানুষ আপনার এই কথাটা শোনার জন্য অপেক্ষা করে আছে। সত্যি করে বলুন মেয়েটা কে? জানতে চান উনি কে? আর জানার পর তো আর কোনো প্রশ্ন করবেন না। যদি না করেন তাহলে আমি সত্যিটাই বলবো, আর যদি সেটাই করার থাকে তাহলে আপনার যা খুশি করতে পারেন, কিন্তু কিভাবে করেছি, কেন করেছি এসব আমি ডিটেলসে বলতে পারবো না, কারণ আমি পুলিশের লোক। আমার কাজ অপরাধের বিরুদ্ধে কাজ করা, কিন্তু আপনাদের কৈফিয়ত দেওয়া আমার কোনো কাজ না। যেটা হয়েছে সেটার জন্য আমি আসলেই খুব টেনশনে ছিলাম, তাই কাউকে জানাতে পারিনি। তাই যেটা হয়েছে সেটা বলবো আপনাদের। কি হয়েছে সেটা তো বলুন। আপনার এরকম এলোমেলো অগোছালো কথাতে কিন্তু মানুষ বিভ্রান্ত হচ্ছে। তাছাড়া আপনার বাবারও একটা সম্মান আছে। ইন্সপেক্টর হিসেবে আপনার একটা দায়িত্ব আছে। সবাইকে সত্যিটা বলো। এখন বলুন কি হয়েছিল। ঈশান কবিতার হাত ধরে রেখেছিল। মেয়েটাকে একটা হ্যাঁচকা টান দিল। কবিতা এসেই ঈশানের বুকের সাথে বাড়ি খেল। সাথে সাথে ঈশান কবিতাকে বুকের সাথে এক হাতে জড়িয়ে ধরে আরেক হাত মাথায় রেখে বলতে আরম্ভ করলো, ওর সাথে আমার সেই সম্পর্ক, যে সম্পর্ক একটা স্বামীর সাথে একজন ওয়াইফের হয়, ওকে আমি সেভাবেই এই বাড়িতে এনেছি। যেভাবে একজন স্বামী তার স্ত্রীকে আনে, ওর সাথে আমার সেটাই হয়েছে, যেটা বিয়ের পর একজন স্বামীর সাথে একজন স্ত্রী হয়। আর হ্যাঁ, এটা জানানোর সময় ছিল না। গ্রামে যাওয়ার পর ওর সাথে আমার দেখা হয়, সেখান থেকেই কথা, তারপর আস্তে আস্তে প্রেম ভালোবাসা। আর ওর পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে ওকে সেদিনই বিয়ে করে বাসায় ফিরতে হয়। তারপরেই ওকে আমি বাসায় নিয়ে আসি, কিন্তু বড় অনুষ্ঠান করে কিংবা রিসিপশন করা হয়নি বলে আপনারা জানতে পারেননি। তার জন্য কে বা কারা আপনাদের এরকম বাজে কথা বললো, আর আপনারা আমার ওয়াইফ সম্পর্কে এরকম আজে বাজে কথা বলতে আরম্ভ করলেন না। আমার ওয়াইফ আপনাদের এসব আজে বাজে কথার কারণে কষ্ট পেয়েছে, কাঁদছে, সব আপনাদের জন্য হয়েছে। আমার ওয়াইফের যদি শরীরটা আবার খারাপ করে না, তার জন্য আপনারা দায়ী থাকবেন। আমি আপনাদের কাউকে ছাড়বো না, বলে রাখলাম। এমনিতেই মেয়েটা অসুস্থ, টেনশনে আমার অবস্থা খারাপ, আর আপনার তারপরও একের পর এক আজে বাজে কথা বলেই যাচ্ছেন। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আম্মু কিছু বলতে যাবে তার আগেই ঈশানের কথাটা মনে পড়ল যে ও যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটাতে যেন সবার সামনে না সুযোগ উত্তর না দেয়। কথাগুলো ভেবেই আম্মু আর সেটাই বলল যেটা ঈশান বলল। সব শোনার পর সাংবাদিকরা এবার পজিটিভ নিউজগুলো ছাড়তে লাগলো। তখন ঈশান বলতে লাগলো, আপনাদের উত্তর পেয়েছেন আমার ওয়াইফকে নিয়ে, এখন আমি যেতে পারি। আর হ্যাঁ, আরেকটা বাজে কথা, যদি আমি কোনো নিউজ কিংবা হেডলাইনে দেখেছি তাহলে আপনাদের কি অবস্থা করব আমি সেটা খুব ভালো করে জানি। আপনাদের মতো কিছু হলুদ সাংবাদিকদের কি করে সোজা করতে হয়
সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আমি শহরে আসতে পারিনি আর আপনারা শুরু করে দিয়েছেন, তাই তো? এসব আলবাল ঝোল সংবাদ না ছাপিয়ে যেটা কাজের সেটা করুন। অনেক সংবাদ আছে যেগুলো করলে মানুষের সুবিধা হবে, মানুষের উপকারে আসবে। সেটা না করে সব যোগাযোগ নিউজ করবেন না। আর হ্যাঁ, এরপর থেকে যদি কোনো অসহায় কিংবা অজানা আর লোকজনদের সম্পর্কে আজে বাজে এইসব চিন্তা চেতনা করেন, তাহলে সেটার জন্য আমি আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। কবিতা ঈশানের বুকের মধ্যে ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান ওকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরল। তারপর চুলের ভাঁজে সবার সামনে একটা চুমু খেলো, যেন সবাই বুঝতে পারে যে ওদের মাঝে সম্পর্কটা ঠিক কতটুকু গভীর। তাতেই সবাই এই বিষয়টা নিয়ে শিওর হলো যে ঈশানের সাথে মেয়েটার বিয়ে হয়েছে আর ওরা স্বামী স্ত্রী। ঈশান কবিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি সোনা, আমার জন্য তোমাকে এত কথা শুনতে হলো। চলো ভেতরে চলো, আর কাঁদতে হবে না সোনা। দরকার হয় আমরাই শহর ছেড়ে চলে যাব। দেখি, এত কাঁদতে হয় না। ঈশান কথাগুলো বললেই এবার সব পজিটিভ নিউজ করতে লাগলো। এটাই দরকার ছিল, এটার জন্যই ওরা এতক্ষণ অপেক্ষা করছিল। কে বা কারা এসব করেছে এসব জানে না, তবে যারা করেছে তাদের অবস্থা তো খারাপ হবেই। ঈশান মেয়েটাকে টানতে টানতে ভিতরে নিয়ে আসে। দরজাটা ধরে যখনই লাগাবে তখনই আব্বু দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলো। আব্বু ঈশানের দিকে কেমন করে যেন তাকালো। আম্মু দরজাটা লাগিয়ে দিল। ঈশান ডাইনিংয়ে এসে মেয়েটাকে বসিয়ে দিয়ে নিজেও ওর পাশেই বসে পড়ল। সাথে সাথে আব্বু আম্মু এসে দুজনের সামনে দাঁড়িয়ে রইল। ঈশান কি করবে কি বলবে জানে না, তবে ওদের এরকম কথা আর কাজের কারণে এরকম একটা সিদ্ধান্ত নিল। এবার ঈশান মাথা নিচু করে আছে দেখে আব্বু মেয়েটার দিকে তাকালো। মেয়েটা ফুপিয়ে কেঁদে যাচ্ছে। এবার আম্মু কিছু বলছে না দেখে তখন ঈশান বলতে আরম্ভ করলো, আম্মু, তোমার যদি এখন কিছু বলার থাকে তাহলে বলো। ওরা চলে গেছে। আর যদি কিছু বকাঝকা করার থাকে তাহলে করো। এর থেকে ভালো কোনো উপায় পাচ্ছিলাম না। না ওকে বাজে কথার হাত থেকে বাঁচাতে আর পরিবারের সম্মান ধুলোর সাথে মিশে যেতে আমি কোনোটাই দিতাম না। আমি কি করব জানতাম না। চাকরিটা নিয়ে টানাটানি হয়ে যেত। মেয়েটার সম্মান আর আব্বুর সম্মান সব কিছু ভেবেই এরকম একটা কথা বলতে বাধ্য হয়েছে। এটা তুমি কি করলে ঈশান? বিয়ে না করা সত্ত্বেও মেয়েটাকে তোমার ওয়াইফ হিসেবে পরিচয় দিলে, আর সবার সামনে এমন করে ওকে জড়িয়ে ধরেছিলে কেন? এখন মেয়েটার অন্য কোথাও বিয়ে হবে বলো? ওকে কি করে অন্য কোথাও বিয়ে দেব যেখানে সবাই জানতে পারলেও তোমার ওয়াইফ? কি করতাম? ওকে বাড়িতে আমি এনেছি, আবার আমার জন্য ওকে কথা শুনতে হলো। এত কথা শুনতে হয়েছে যার জন্য কাছে দেখো। এখন আমি কি করব বলতে পারো? আব্বু, আমার কোনো ভুল হয়ে থাকলে তার জন্য শাস্তি দাও। আমি যে ভুল করেছি সে শাস্তি মাথা পেতে নেব। আমি জানি সবটা অনেক কঠিন হতে পারে। ঈশান মাথা নিচু করে নিল। তখন মেয়েটাকে উদ্দেশ্য করে আব্বু বলতে লাগলো, মামনি, আমার ছেলের বউ হতে কোনো সমস্যা নেই তো তোমার? আমি তোমার পরিবার, তোমার অবস্থান পরিস্থিতি বা কিছু জানতে চাইছি না। তোমার কিছু থাকার দরকার নেই। তুমি এখন থেকে এখানেই থাকবে আমার ছেলের বউ হয়ে। ঈশান অবাক চোখে আব্বুর দিকে তাকালে উনি হাসার চেষ্টা করে বলল, যেটা বলছো সেটাকে তো সত্যি করতে হবে, নাহলে কাল আবার সাংবাদিকগুলো এসে ঘিরে ধরবে না? তার কি গ্যারান্টি আছে? তারপর আবার বিয়ের কাবিননামা থেকে শুরু করে পেপারসগুলো দেখতে চাইবে না, তাকে জানে। একটু আহে যেটা বলছে সেটাকে সত্যি করে দাও। তার মানে তুমি এত সহজে সবটা মেনে নিচ্ছ? আমি তো ভেবেছিলাম তুমি রাগ করবে। ছেলের এরকম একটা সিদ্ধান্তে নিয়েছে বলে তুমি রাগ করে ওর সাথে কথা বলা বন্ধ করবে আর বকাঝকা করবে, তাই এরকম করে গম্ভীরভাবে ছিলে। রাগারাগি চেঁচামেচি করলে কি সমস্যার সমাধান হবে? তাছাড়া যেটা বলেছো সেটা যদি না হয় তাহলে মানুষের থেকে বাজে কথা শুনতে হবে। আর কাল যখন এই মেয়েটার বিয়ে দিতে যাব, এই মেয়েটা বিয়ে হবে না। তাই ছেলের বিয়ের বয়স হয়েছে, আর যতদূর জানি আমার মেয়েটারও বিয়ের বয়স হয়েছে। তাই আমি চাইছি মেয়েটাকে আমার ছেলের কাছে রেখে দিতে। তবে শোনো, তুমি যেটা বলছো সেটা তোমাকে প্রমাণ দিতে হবে। তুমি ওকে ভালো রাখার চেষ্টা করবে, আর হ্যাঁ, দায়িত্ব ভেবে বিয়ে করবে, কিংবা সবার কথার হাত থেকে বাঁচানোর জন্য নিজের এমন করে পরিচয় করালে ওকে তো ভাবলে চলবে না। ওকে ওর প্রাপ্য অধিকার দিতে হবে। আমি চাই তুমি ওকে মেনে নিবে। যেমন করে বাসায় এনেছো ঠিক তেমন করে ওকে বাসাতে রেখে দিবে।
আর বাসার সম্মান রক্ষার্থে যেহেতু এরকম করছো, তাই বিয়েটাও নিজের ইচ্ছাই করবে। এখন বলো, কাজী ডাকবো নাকি ম্যাজিস্ট্রেট রেজিস্ট্রি অফিসে যাবে? ঈশান আব্বুর দিকে তাকালো। আম্মু মুচকি হাসলো, এসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। এবার আব্বু গিয়ে কবিতার মাথায় কিছুক্ষণ হাত বোলালো। তারপর ঈশান কিছু একটা ভেবে বলতে লাগলো, আমি আমার বন্ধুদের ফোন করে দিয়েছি, ওরা কাজে নিয়ে আসবে, কিন্তু ওনাকে জিজ্ঞেস করে দেখো উনি আমাকে বিয়ে করতে রাজি কিনা। কবিতা, আমি তোর কাছে এই প্রথমবার কিছু চাইবো। তুই আমার মেয়ে হয়ে থাকবি না বল? এই আম্মুকে ছেড়ে কোথায় যাবি বল না? তুই আমার ছেলের বউ হবি না? মেয়েটা কাঁদছে, কোনো কথা বলছে না। আম্মু অনেকক্ষণ জিজ্ঞেস করলে ছেলেটা আম্মুকে জড়িয়ে ধরে বসে রইল। তারপর ঘণ্টাখানেকের মধ্যে ঈশানের বোন আর বন্ধুরা, পুলিশের কয়েকজন কর্মকর্তা আসলো, বিয়ের কাজটা সম্পন্ন করলো। তবুও পুলিশের বড় উদ্যাতন কর্মকর্তারা ঈশান আশ্বস্ত করলো যে এই বিষয়টা নিয়ে আর কোনো ঝামেলা হবে না, ওনারা সবটা দেখে নেবে। তবে ওদেরও বলে দিল সামনে যেন একটা রিসেপশনের অনুষ্ঠান করে সবাইকে বিষয়টা জানাই। ঈশানও সেটাতে সায় দিল। ঈশানের বোন তো ভাইয়ের বউ অর্থাৎ ভাবিকে পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি, আর এত মিষ্টি একটা ভাবি পেয়েছে যার জন্য ভাইয়ের উপর রাগ করে থাকতেই পারল না। অন্যদিকে ঈশান ভেবেছিল বোনটা প্রচণ্ড পরিমাণে রাগ করবে, তাই ওর সাথে কথা বলবে না। কিন্তু বিয়ের কথা জানার পর আর সবটা শুনেই আর কোনো রিয়্যাক্ট করেনি। তাই বিয়ে করেছে তাতেই প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে বোনটা। উল্টো বাসাতে এসে কলেজ পার্লারের আর্টিস্টদের কল করেছে, বউ সাজিয়েছে, আবার নিজেই শপিং করতে গিয়েছিল। ওই ঘণ্টাখানেকের মধ্যেই যা করা যায় আর কি, একমাত্র ভাইয়ের বউ বলে কথা। আবার পরে রিসেপশনের অনুষ্ঠান করবে সেটা ভেবেই তাড়াহুড়ো করে যেটুকু করা যায় করলো। যাই হোক, বাসাতে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সন্ধ্যার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। ঈশান বিয়ে শেষ হতে এসে বোনকে আলতো করে জড়িয়ে ধরতেই বোনকে জড়িয়ে ধরে বলতে লাগলো, জানিস ভাই, আম্মু প্রতিনিয়ত কল করে আফসোস করতো, কান্নাকাটি পর্যন্ত করেছে তুই বিয়ে করছিস না, কিন্তু হঠাৎ করে এরকম একটা মিষ্টি ভাবি এনে দিবি আমার জন্য আমি ভাবতেও পারিনি। আমি অনেক হ্যাপি জানিস, আমার ভাবি এত সুন্দর হয়েছে। তুই খুশি হয়েছিস আপু? অনেক অনেক খুশি হয়েছি। আমি ভাবতেই পারিনি যে তুই হঠাৎ করে এমন করে বিয়ের কথা বলবি। আমি তো শুনে অবাক হয়েছিলাম, রাগ করবো কি এতদিন বাদে তুই বিয়ে করছিস সেটা ভেবেই আসলাম দেখতে। আর এসে যখন ভাবিকে এত পছন্দ হলো তখন আর কি করে রাগ করি বল? ঈশান বোনের মাথায় চুমু দিল। অন্যদিকে কবিতাকে আম্মু নিজ হাতে খাইয়ে দিয়ে রুমে বসিয়ে দিয়ে এসেছে। ঈশান আব্বু আম্মুর সাথে কথা বলে নিজের রুমে আসলো। জানে না কি করবে, এই মেয়েটাকে কিভাবে কি বলবে। আর ঈশান যে সম্মান আর কথার হাত থেকে বাঁচাতে ওকে বিয়েটা করেছে, কিন্তু মেয়েটা কি ওর সাথে মানিয়ে নিতে পারবে সেটা নিয়েই ভাবছে। মেয়েটার বয়সটা ঈশানের থেকে বেশি। বিয়ের সময় দেখলো ওর থেকে গুণে গুণে পুরো 1.5 বছরের সিনিয়র মেয়েটা, আর ও কিনা জুনিয়র। কিন্তু মেয়েটার কাজে কর্মে আর ব্যবহার আচরণে বোঝা যায় না। আপনি করেই বলে সব সময়, ঈশান নিজেও আপনি করেই বলে। ঈশানের সে সময়ের কথাটা মনে হয়েছে যে সময় সাংবাদিকগুলোর সামনে মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরেছিল। ঈশান খেয়াল করেছিল ওর বুকে ধুকপুকানি বেড়ে গিয়েছিল। কবিতার গরম নিঃশ্বাসটা ঈশানের বুকে আছড়ে পড়ছিল। আর যখন ওর মাথার চুলের ভাঁজে চুমু খেলো তখন মনে হচ্ছিল একটা মেয়েলি স্মেল ওকে পাগল করে দিচ্ছিল। ঈশান দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখলো মেয়েটা বিছানায় বসে আছে। এগিয়ে আসলো ছেলেটা। তারপর যখনই ওর সামনে এসে দাঁড়ায় তখনই কবিতা নেমে আসে। তারপর ঈশানের পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে ছেলেটা উঠে ওকে বিছানায় বসালো। তারপর ওর পাশে বসলো। কিছুক্ষণ চুপ করে রইল। ঈশান কবিতার একটা হাত ধরতেই মেয়েটা কেমন যেন চমকে উঠল। তখনই ঈশান কবিতার হাতের উপর হাত দিয়ে আঘাত করে আশ্বস্ত করল, ভয় নেই কবিতা, আমি তোমাকে জোর করব না। আর আমি অতটা খারাপ নই তুমি যতটা ভাবছো। তোমার যখন ইচ্ছে, তোমার যখন মনে হবে তুমি মানতে পেরেছো আমার সাথে, তখন আমি আর তোমার ডাকে সাড়া দিব, তোমার কাছে আসবো। কিন্তু তার আগে না। তোমাকে বিয়ে করেছি বলে যে তোমার উপর ঝাঁপিয়ে পড়বো সেটা নয়। আমি দায়িত্ব নিয়ে তোমাকে বাসায় এনেছিলাম, আবার দায়িত্ব নিয়ে তোমার সম্মান বাঁচানোর জন্য বিয়েটা করলাম।
এটা ভেবো না যে আমি তোমাকে দয়া করছি, তবে আমি জানতাম এখান থেকে তোমাকে অন্য কোথাও পাঠালে কিংবা তোমাকে তাড়িয়ে দিলে আব্বু আম্মু এসব সহ্য করতে পারতো না, তাই আমি এরকম একটা কাজ করেছি। এখন অন্তত এটা বলো না যে তোমাকে দয়া করেছে। প্লিজ আমাকে সময় দাও, আমি তোমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। হয়তো একটু সময় লাগবে, আর সময়টা তুমিও পাবে। তাই অন্তত এমন কিছু করো না, এমন কিছু বলো না যার জন্য আমার খারাপ লাগে। আমি ভাবতেও পারছি না যে আপনি আমার মতো একটা অসহায় মেয়েকে বিয়ে করলেন। কেন করলেন আমায় বিয়ে? আপনাকে নিয়ে সবাই বাজে কথা বলবে, তার উপরে হাজারটা কথা শুনতে হবে আপনাকে। আপনি কেন আমার মতো একটা গরিব ঘরের একটা এতিম মেয়েকে বিয়ে করলেন? আমার তো কিছু নেই, আপনি কিছু পাবেনও না আমাকে বিয়ে করে। ঈশান ফিক করে হেসে ফেলল। মেয়েটা অসহায় কণ্ঠে কথা বলছে। ঈশানের মায়া হলো, কবিতার মুখের পাশে হাত রাখলো, তারপর বলতে আরম্ভ করলো। বোকা মেয়ে, বিয়ে কি মানুষ লাভের আশায় করে নাকি নাকি কিছু পাওয়ার জন্য করে? আর যারা পাওয়ার জন্য করে তারা তো বিয়ে করে না, তারা মেয়েটাকে ঘরবন্দি করে রাখার জন্য নিজের কাছে জানে। এসব কথা যেন আর কখনো না শুনি। আর হ্যাঁ, কাল সকালে যেন না দেখি আম্মুর সাথে আবার রান্না করে চলে গেছো। আম্মু ভালো লাগে তাই রান্না করে, একা একা বাড়িতে বসে থাকে, অন্য কোনো কাজ নেই তাই করে। বাসার কাজের লোকগুলোই বাকি কাজ করে। তুমি আম্মুর মেয়ে, আর সেটাই হওয়ারই চেষ্টা করো। যদি খুব বেশি ইচ্ছা হয় শুধু রান্নাটা করবে, এর বাইরে যেন কিছু করতে না দেখি। আমি জানি না জীবনে কি ভালো কাজ করেছিলাম যে আপনার মতো একটা মানুষের সাথে আমার দেখা হয়েছে। আমার কাছে সব কিছু স্বপ্নের মতোই মনে হচ্ছে। মনে হচ্ছে কালই সব মিথ্যে হয়ে যাবে। আমার এত বড় আশা করাটা অন্যায়, আমি সেটা জানি। তারপরেও আমি চাইবো যেন এই স্বপ্নটা মিথ্যে না হয়ে যায়। আমি চেষ্টা করব আপনার সাথে সারা জীবন থাকার। আমাকে একটু জায়গা দিয়েন আপনার বাসাতে। আমি কখনো আপনাকে অভিযোগ করার সুযোগ দেব না। আমি শুধু আপনার পরিবারের একটা কোণায় থেকে যেতে চাই। কোনো ভালো কাজ করার প্রতিদান হিসেবে ওপরওয়ালা এরকম কিছু দেয়নি। তোমার প্রাপ্য ছিল এটা, তাই পেয়েছ। না হলে কোথা থেকে কোথায় আসলে? আর এক সপ্তাহের মধ্যে দুজনের দেখা, আবার কথা বলা, এসবের মধ্যেই তুমি আমার এত কাছে আসতে পারতে না। আজকে হঠাৎ করে বলে দিলাম আমাদের বিয়ে হয়েছে। আর তুমি এটা ভেবো না যে তোমাকে আমার পছন্দ না। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই তোমাকে দেখার পর ভালো লেগেছিল কবিতা, কিন্তু কখনো প্রকাশ করা হয়নি। ভাবিনি যে এরকম করে তোমাকে সবার সামনে নিজের ওয়াইফ দাবি করে বসবো, আর সবার সামনে এসব বলতেই আব্বু আম্মু সবটা মেনে নেবে। বাসার সবাই খুশি আছে, এমন কিছু করো না যার জন্য সবার খুশিটা মাটি হয়ে যায়। কবিতা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ঈশান কবিতার মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে একটু মিষ্টি করে হেসে বলতে লাগলো। অনেক কান্নাকাটি করেছো, এখন ঘুমিয়ে পড়ো। নাকি এগুলো পরে ঘুমাতে পারবে না? তাহলে ওয়ার্ডরোবে দেখো, তোমার জন্য শাড়ি রাখা আছে, তোমার পছন্দের থ্রি পিসও আছে। যেটা পছন্দ সেটা পরে শুয়ে পড়ো। আর আপনি? আপনি না, তুমি। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, তোমার পাশেই শোবো। কিন্তু ভয় নেই, আমি তোমাকে টাচ করবো না কবিতা। কবিতা বেড থেকে নেমে গেল, তারপর শাড়িটা খুলে এসে একটা গোলাপি কালারের শাড়ি পরে আসলো। ঈশান খেয়াল করলো এমন হালকা আর সুন্দর শাড়িটাতে মেয়েটাকে অসম্ভব রকমের হট লাগছে। কিন্তু এই অবস্থাতে মেয়েটার কাছে আসা যাবে না, কিংবা ওকে স্পর্শও করা যাবে না। তাতে মেয়েটা বাজে কিছু ভাববে, মনে করবে যে ওকে সুন্দরী বলে বিয়েটা করেছে। ওর মনের উপর যেন কোনো বাজে প্রভাব না পড়ে, সেজন্য ঈশান চাইছে ওকে সময় দিতে। যাই হোক, মেয়েটা এসে পাশে শুতেই খেয়াল করলো ঈশান উল্টো দিক থেকে ফিরে এসেছে, মাঝখানে একটা কোল বালিশ। কবিতা অবাক হলো ছেলেটার এরকম কর্মকাণ্ডে। অনেক রাত অবধি কবিতা ঘুমোতে পারেনি। অন্যদিকে মাঝরাতে ঈশানের ঘুম ভাঙতেই খেয়াল করে দেখলো কবিতা মোনাজাতে হাত তুলে কান্নাকাটি করছে আর কি যেন বলছে। ঈশানের তাতেই বোঝা হয়ে গেল যে মেয়েটা ওর পরিবারের জন্য দোয়া করছে আর চাইছে ওর পরিবারের একজন মানুষ হয়ে থাকতে। ওর স্বপ্নটা যেন মিথ্যে না হয়ে যায়। এমন সব কথা শোনার পর ঈশানের মায়া লাগলো। মেয়েটাকে তাড়িয়ে দিলে যে নিজেই অপরাধ বোধ করতো, তাই
তাই বিয়ে করে নিয়ে হয়তো ভালো হয়েছে। সব সময় সব গল্পে যে বড় লোকের মেয়েদের বিয়ে করতে হবে আর নিজের লেভেলের কাউকে বিয়ে করতে হবে তেমনটা নয়। অসহায় কাউকে সাহায্য করা আর উপরওয়ালার এক প্রকার সন্তুষ্টি লাভ করার সমান। অসহায় কিংবা এতিম অনাথ কাউকে সাহায্য করলে উপরওয়ালা খুশি হন। ঈশান সেটা ভালো করেই জানে। আর মেয়েটাকে তো ওর প্রথম থেকেই ভালো লাগে, একদম শান্ত স্বভাবের। আম্মুর সাথে কত সহজে মিশে গেছে। অন্য কোনো মেয়েকে আনলে হয়তো এত সহজে আম্মুর সাথে মিশে যেতে পারতো না। তাই ঈশানেরও মনে হয় যে সে সবটা স্বাভাবিকভাবেই থাকলেই যদি ওরা কাছাকাছি আসতে পারে তাহলে খুব শীঘ্রই ওদের ভালোবাসাটাও প্রকাশ পাবে। পরদিন সকালে যখন ঈশানের ঘুম ভাঙলো, খেয়াল করলো কবিতা ওকে ডাকছে। ছেলেটা উঠে বসতেই খেয়াল করলো মেয়েটা নীল কালারের একটা শাড়ি পরেছে। এই মেয়েকে এক এক সময় এক এক রূপে দেখে নতুন করে ভালো লাগা কাজ করছে। কবিতা হালকা গহনা পরেছে আর বোনটাই হয়তো সেগুলো ওকে পরিয়ে দিয়েছিল। ঈশান পুরো হাঁ করে কবিতার দিকে তাকিয়ে রইল। কবিতা ঈশানকে এমন করে তাকিয়ে থাকতে দেখে বেশ খানিকটা লজ্জা পেল। আপনি এমন করে তাকিয়ে আছেন যে? কেন আমি তোমার দিকে তাকিয়ে থাকতে পারি না? আমার বউকে আমি দেখতেই পারি, আদৌ না করতে পারি, কাছে এসে ভালোবাসতে না পারি, কিন্তু তাকে দেখতে তো কোনো দোষ নেই। আসলে অনেক বেলা হয়ে গেছে, উঠুন এবার। ঈশান বিরক্তি নিয়ে কবিতার দিকে তাকালো। মেয়েটার চুল থেকে এখনও পানি পড়ছে। ঈশান উঠে গেল, তারপর বলতে আরম্ভ করলো। এত লজ্জা পাওয়ার কিছুই হয়নি, আমি তোমাকে টাচই করিনি। এরকমভাবে লজ্জা পাচ্ছে যেন আমি তোমার হাজব্যান্ড না অন্য কেউ। ভয় নেই, আমি তোমাকে জোর করব না কবিতা, তবে তোমার নিজে থেকে আমাকে ভালোবাসার কথা প্রকাশ করতে হবে। কবিতা লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। ঈশান ফ্রেশ হয়ে আসলো। আজ আর থানাতে যাবে না। আসলে যাওয়ার কথা বলেছিল, তবে ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে 1 সপ্তাহে ছুটি নিয়েছে ওকে, আর তাই বউয়ের সাথে সময় কাটাবে। ঈশান কবিতার সাথে নিচে আসলো। আম্মু আব্বু বোন জামাই আর বোনের সাথে খাওয়া দাওয়া করে তারপর কিছুক্ষণ ডাইনিংয়ে বসে আড্ডা দিল। কবিতা ওর আশেপাশেই ছিল। মেয়েটা পিছনে দাঁড়িয়ে আছে দেখে ঈশান ওর হাত ধরে টেনে এনে পাশে বসালো আর বলতে আরম্ভ করলো। কি সমস্যা তোমার? এরকম ভয় পাচ্ছ কেন? ওরা কি ভাগ নাকি ভালো? একটু বাদে ওরা চলে যাবে। কবিতার লজ্জা লাগলো। তখন ঈশানের বোন বলতে আরম্ভ করলো। ভাবি, এত লজ্জা পেতে হবে না। আমার ভাই কিন্তু অনেক ভালো একজন মানুষ, আর তুমি ওর সাথে থাকলে বুঝতে পারবে ওর হয়তো একটু দুষ্টু হঠাৎ করে এমন সব কথা বলে যেটার জন্য তুমি লজ্জাতে পড়বে, কিন্তু দিন শেষে দেখবে ও আসলেই সত্যি একজন ভালো মনের মানুষ। আমার ভাইটাকে কখনো কষ্ট দিও না ভাবি, আর সব সময় ওর সাথে থেকো। এখন থেকে ওকে দেখে রাখার দায়িত্ব তোমার, আর তুমি ওকে এখন থেকে দেখে রাখবে। আমার ভাইটা কিন্তু এলোমেলো ঘোরাফেরা করে, ভালো মানুষ হলেও চাকরির সুবাদে আশেপাশে পুরো শহরে এলোমেলো অগোছালোভাবে ছুটে বেড়ানোটাই ওর কাজ হয়ে দাঁড়িয়েছে। আর তোমাকে কিন্তু ডেকে ডেকে ওকে বাসায় আনতে হবে। কবিতার লজ্জা লাগছিল, তবে কোনো কথা বলছিল না। দুপুর গড়িয়ে বিকেল হতেই ঈশানের বোর আর তাই বোন জামাই চলে গেল। তখন কবিতা বোনকে বলেছিল, আপু আর একটা দিন থেকে গেলে হতো না? আপনার সাথে তো ঠিকমতো কথাই বলা হলো না, তাই বলছিলাম আরেকটা দিন থাকুন না, আমিও আপনার সাথে একটু কথা বলতে পারতাম। আপনার সাথে ভালোভাবে পরিচয় হতে পারিনি। এখন না ভাবি, আমি পরে আসবো। তাছাড়া আজকে চলে যাচ্ছি নাকি, আমি 2-3 দিন পরে আবার আসবো। কারণ কি জানেন তো, আমার ভাবিটাকে খুব বেশি পছন্দ হয়েছে। তোমাদের দুলাভাইয়ের কাজের জন্য এখন চলে যাচ্ছি, তবে আসবো কয়েকদিনের জন্য থাকতে। আসলে ওনার এখন আর ছুটি নেই, কাল হুটহাট করে আসতে হলো কি না, তাই এখন যাচ্ছে। আর শোন ভাই, তুই ভাবিকে নিয়ে কোনো এক সময় আসিস আমাদের বাসায়। ঈশান সম্মতি জানালে ওরা বেরিয়ে গেল। ঈশান কবিতার সাথে রুমে আসলো। কবিতার মেয়েটা কাপড় চোপড় গোছাতে আরম্ভ করলো। তখন ঈশান বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এগুলো কেন গোছাচ্ছ? শ্বশুরবাড়িতে যাবে নাকি? আজও শ্বশুরবাড়িতেও আছি, আমার জিনিসগুলো আমি গোছাবো না নাকি সেগুলো কাজের লোক এসে দিয়ে যাবে? করো, তবে একটা কথা, আমাকে আপনি করে বলাটা বন্ধ করো। এগুলো কিন্তু আমার পছন্দ না কবিতা। কবিতা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল।
3 দিন পরে আবারও ঈশানের বোন আসলো। কবিতা সারাদিন আম্মু আর বোনের সাথে বসে থাকে, যার জন্য ঈশানের বিরক্তি লাগে। মেয়েটাকে যতবার করে তাকে ততবার দৌড়ে আসে, তবে ঈশানের বিরক্তি লাগে। ও বাসায় আসলে মেয়েটা কেমন দূরে দূরে থাকে। তাই ঈশান বলতে আরম্ভ করলো, কি সমস্যা তোমার? আমি বাসায় আসলে একটু কাছে আসা যায় না? নাকি আমি তোমাকে খেয়ে ফেলবো? কবিতা, 7 দিন হয়ে যায় বিয়ে হয়েছে, অথচ তোমার হাতটা পর্যন্ত ধরিনি। আমি বাসায় আসলে তুমি কাছে আসো না, এটা কি একজন স্ত্রীর দায়িত্ব? তোমার এরকম হেলাফেলা দেখে আমার তো মনে হচ্ছে তুমি কখনো আমাকে স্বামী হিসেবে মানবেই না। আমাদের সম্পর্কে কখনো উন্নতি হবে না। জানি না, তোমাকে সময় দেওয়ার কথা বলেছিলাম, দিয়েছে, তাই বলে এমন করে দূরে থাকতে বলিনি। অন্য সব পুরুষদের মতো যদি জোর করে কাছে যেয়ে নিতাম সেটাই হয়তো ভালো হতো, তাই না? ঈশান কোনো কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে সেটা কবিতা বুঝতে পারলেও দৌড়ে গিয়ে 1 গ্লাস ঠান্ডা পানি এনে দিল। ঈশান পানিটা নিয়ে খেলো আর বলতে আরম্ভ করলো, আমি তোমার ওপর রাগ দেখাতে চাইছি না কবিতা, কিন্তু তোমার কাজে কর্মে আমাকে এরকমটা করতে হচ্ছে। আর হ্যাঁ, এরপর থেকে যেন এরকম কিছু না দেখি। আমি এসেছি 1 ঘন্টার জন্য, এই 1 ঘন্টাতে অন্তত আমার কাছে থাকতে পারো। সারাদিনই তো আপু আর আম্মুর কাছে থাকবে না, আমি তো আর সারাক্ষণ তোমার কাছে থাকবো না। রাতে শুধু তুমি আমাকে কাছে পাবে, আর কাছে পাবে বলে ভুল হবে। তখন দুজনেই ক্লান্তিতে রেস্ট নেওয়ার জন্য বেডে গা এলিয়ে দিই। তখন জোর জোর জবরদস্তি করা কিংবা তোমাকে যে কথা দিয়েছি সেটা ভঙ্গ করার পক্ষে আমি নই। কবিতা চুপ করে রইল। ঈশান খাওয়া দাওয়া করে আবারও রুমে আসলো। কবিতার পিছন পিছন আসলো। ঈশান ওকে বসতে বললে মেয়েটার সামনাসামনি বসে মাথা নিচু করে রইল। আচ্ছা শোনো, তোমাকে কখনো জিজ্ঞাসা করা হয়নি পড়ালেখা করেছিলে কিনা। আসলে ছেলে মেয়ে মানুষ করার জন্য তো ন্যূনতম একটু পড়ালেখা জানা দরকার। সেটা কি জানো নাকি করতে পারোনি? না, ক্লাস 10 পর্যন্ত পড়েছিলাম, তবে এসএসসি পরীক্ষাটা দিতে পারিনি। আর চাচাও টাকা পয়সা দেয়নি, সেই জন্য পরীক্ষার ফর্মটা ফিল করা হয়নি। চাচি রাগারাগি করেছিল বলে আমি চেষ্টা করিনি। পরীক্ষা দিবে এখন? থাক না, অনেক দিন চলে গেছে মাঝখানে, তাই পড়ালেখার প্রতি এখন আর মনে হয় না মনোযোগ দিতে পারবো। তাছাড়া আপনার পরিবারে থাকতেই সংসার সামলাচ্ছি, সেটাই না হয় থাকুক। আমার এখন আর পড়ালেখার দরকার নেই, তবে যেটুকু করেছি সেইটুকুতেই আপনার ছেলে মেয়েদের মানুষ করতে পারবো, ভয় নেই। আমিও চাই না তুমি বাইরে গিয়ে মানুষের সামনে ঢ্যাং ঢ্যাং করে বেড়াও, আর আমার বউকে অন্য কেউ দেখুক। আমার সেটা ভালো লাগবে না। তুমি যদি পড়ালেখাটা করতে চাইতে আমি তোমাকে গার্লস স্কুলে ভর্তি করাতাম, আর তারপর একটা গার্লস কলেজে নিয়ে যেতাম, দিয়ে আসতাম। আম্মুকে ছেড়ে আমিও কোথাও যাব না। বাইরের দুনিয়াটা খুবই কঠিন, আমি এমন সব খারাপ মানুষের ভিড়ে যেতে চাই না। ঈশান যাবার সময় কবিতার হাতে একটা ফোন ধরিয়ে দিল। কবিতা অবাক হলে বেশ খানিকটা, তারপর আমতা আমতা করে বলতে লাগলো, আমি এটা দিয়ে কি করব? আমার এগুলো চাই না, আপনি আম্মুকে কল করবেন, আমি সেখান থেকেই কথা বলে নিব। প্রয়োজন আছে আমি তোমায় কল করব, আর যদি কখনো কিছুর প্রয়োজন হয় সেটা আব্বু আম্মুকে না বলে আমাকে বলো, আমি আসতে না পারলে পাঠিয়ে দেবো। আর হ্যাঁ, যদি ফোনের কিছুই না বোঝো আপুকে বলো, আপু তোমাকে সব শিখিয়ে দেবে। কবিতা মাথা নাড়ালো। ঈশান যাবার সময় দেখলো মেয়েটা মাথা নিচু করে আছে, হয়তো রাগারাগি করবে বলেই এমন করে দাঁড়িয়েছিল। মাঝে পেরিয়ে গেল 2টা মাস। এই 2টা মাসে দুজনের রিসেপশনের অনুষ্ঠান পর্যন্ত হয়েছে, আরও অনেক লোকজন ইনভাইট করা হয়েছিল। আর এসব সাংবাদিকদেরকে এসব আজে বাজে খবর দিয়েছিল। পরবর্তীতে ঈশান জানতে পেরেছে, আর জানতে পারার পর লোকগুলোকে কায়দা করে একদিন ইচ্ছে মতো আড়ংদোলাই করেছিল। আর যে ছেলেগুলো কবিতাকে তাড়া করেছিল শহরে আসার পর, সেই ছেলেগুলোকেও ঈশান ধরে এনেছিল, কারণ ওদেরও কিছু পাওনা ছিল। শয়তানগুলোকে ধরেই ইচ্ছে মতো পিটিয়েছে, তারপর জেলে ভরে রেখেছিল। তারপর থেকেই ওদের আর এই শহরে দেখা যায় না। এরই মাঝখানে 2 মাস পেরোতে না পেরোতেই ঈশান সেদিন বাসায় এসে জানতে পারলো ওর আপু নাকি প্রেগনেন্ট। এরকম একটা কথা জানার পর ঈশান অফিস থেকেই ছুটি করে নিল। তারপর পুরো পরিবার নিয়ে আপুর বাসায় গেল। আপুর বাসায় যাওয়ার পর অনেকক্ষণ যাবৎ ওর সাথে কথা বলল। আপু তো একদম লজ্জায় শেষ। ঈশান অনেকক্ষণ আপুর সাথে কথা বলল। এই মুহূর্তে আপুর সাথে ঈশান কবিতা একই রুমে বসে আছে।
দুলাভাই গেছে বাইরে কিছু একটা কাজের জন্য। আপু ওদের দুজনকে এখানেই থাকার জন্য বলেছে। ঈশান বলেছে থাকবে, আর আম্মু আব্বুও থাকবে বলে এসেছে। ওদেরও যেতে দিবে না আপু। এত দূরের পথ, তার উপর ওরা সচরাচর আসে না। ঈশান চুপচাপ বসে আছে। কবিতা আপুর সাথে কথা বলে যাচ্ছে। এবার আপু হুট করেই কবিতার একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, আমার থেকে তো সুখবরটা শুনতে পারলে আম্মু কত করে বলে, কত আফসোস করে যে ছেলের বউয়ের মুখ থেকে কখন সুখবরটা শুনতে পাবে। ভাই ভাবি, আমি বলছিলাম কি, তোরা খুব শীঘ্রই একটা বেবি নিয়ে ফেলো, আর তাড়াতাড়ি পরিবারটা ভরে উঠুক। যেটুকু অপূর্ণতা আছে সেটুকুও সম্পন্ন হয়ে যাক, তাতে দেখবি আর তোরাও ভালো থাকবি, আর আব্বু আম্মুরও ইচ্ছাটাও পূরণ হবে। তাছাড়া তোকে দেখে মনে হচ্ছে না যে তোদের মাঝে খুব বেশি একটা দূরত্ব আছে। দুজন দুজনকে ভালোবাসি সেটা আমি খুব ভালো করেই জানি, আর আমার ভাইটা যে আমার ভাবিকে কতটা ভালোবাসে সেটা আমার জানার বাইরে নয়। সুইটির কথাতে ঈশান ভাবলো কবিতা ওকে ভালোবাসে, আর ওদের মাঝে দূরত্ব নেই। দূরত্ব তো আকাশ পাতাল সমান। শুধু এটাই হয়েছে মাঝে, শুধু একবার মেয়েটা মাঝে, শুধু কয়েকবার মেয়েটার হাত ধরেছে, না কখনো জড়িয়ে ধরেছে, আর না কখনো ওকে কাছে টেনে নিয়েছে। কথাগুলো ভেবেই ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কবিতা লজ্জা পাচ্ছিল, তাই ঈশান বলতে লাগলো, এসব আজে বাজে কথা বন্ধ করতো, তোর ভাবি লজ্জা পাচ্ছে আপু। ঈশান কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল। অনেকক্ষণ কবিতাকে বোঝালো যে যদি কোনো দূরত্ব থাকে কিংবা ঈশান রাগ করে থাকে বেবি নেওয়ার কথা পরে বলে, তাহলে যেন সেটা না মানে, তাড়াতাড়ি যেন একটা বেবি নিয়ে ফেলে। তারপর সবাই মিলে বাসার দিকে যাচ্ছিল। ঈশান গাড়ি ড্রাইভ করছিল, আম্মু আর কবিতা পিছনে বসে আছে। এবার আম্মু কবিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেয়ের মুখ থেকে তো সুখবর শুনলাম। বিয়ের প্রায় 6 মাস হয়ে গেছে, কিন্তু তোমাদেরটা তাড়াতাড়ি শুনতে চাইছি। এখন বলো, আমরা কবে সুখবরটা শুনছি, নাকি আমাদের আরও অনেক দেরি করতে হবে মামনি? কবিতা লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল। পারে তো গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে বাসায় চলে যায়। ঈশান লুকিং গ্লাস একবার তাকাতেই দেখলো কবিতা ওর দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। ঈশান তাচ্ছিল্য করে হাসলো। বাসায় চলে আসলো। দুপুরের দিকে অফিসের দিকে গেল। একদিনের ছুটি, সেটাও শেষ হয়ে গেছে। অফিসে গিয়ে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। এমন করে গেল আরও 15টা দিন। এই 15টা দিনেও কবিতা থেকে কোনো প্রকার পজিটিভ সাড়া পেল না। তাতেই বুঝে গেল যে মেয়েটা এখন ওকে ভালোবাসতে পারেনি। তবে ঈশানের কেন জানি কবিতার এই দূরত্ব ওর ভালো লাগে না। কেন জানি মনে হয় কখন মেয়েটা কাছে আসবে, ওকে ভালোবাসার কথা বলবে, আর কখন দুজনের দূরত্ব ঘুচিয়ে দুজন এক হবে। ঈশানের খুব আফসোস হয় এটা ভেবেই যে এত সুন্দর একটা বউ থাকতেও তাকে কাছে টেনে নিতে পারছে না, তাকে আদর করতে পারছে না, তার ভালোবাসা পাচ্ছে না। ঈশান অফিসে বসেছিল, এরই মাঝে মেঘে ডাকাডাকি হলো। আব্বু আম্মু আজ একটু বাহিরে গেছে, কবিতা একাই বাসায়। অবশ্য দুজন কাজের লোক বাসাতে আছে, একজন মহিলা একজন পুরুষ। তারপরও মেয়েটা একা বাসায় থাকতে ভয় পায়। ওরা তো কাজে ব্যস্ত থাকবে, কিন্তু কবিতার কথা ভেবে ঈশানের টেনশন হতে লাগলো। ঈশান আব্বু আম্মুকে কল করে জানতে পারল ওদের আসতে সময় লাগবে। যখনই বলল কবিতা একা থাকতে ভয় পায়, এখন কি করবে, তখনই আম্মু বলল বাসায় চলে যেতে। সাথে সাথে ঈশান কলটা কেটে দিল। তার মাঝখানেই কবিতার নাম্বার থেকে ফোন আসলো। মেয়েটা বেশ খানিকটা উত্তেজিত কণ্ঠে বলতে আরম্ভ করলো, কোথায় আপনি? প্লিজ বাসায় আসেন না, আমার ভয় লাগছে। মেঘ ডাকাটা কী করছে? আমি পিতর চমকালে খুব ভয় পাই। আপনি আসুন না, বাসায় কেউ নেই, আমার খুব ভয় লাগছে। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, কলটা কেটে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আধা ঘন্টার সময় লাগবে বাসায় যেতে। তারপর তাড়াহুড়ো করতেই 25 মিনিট লাগলো বাসায় আসতে। ঈশান দৌড়ে বাসার ভিতরে প্রবেশ করলো। তারপর রুমে ঢুকতেই এরই মাঝখানে কেউ একজন দৌড়ে এসে বুকে ঝাঁপিয়ে পড়ল। কবিতা ঝড়ের গতিতে এসে ওর বুকের সাথে মিশে গেল। এরই মাঝখানে একটা বাজ পড়ার শব্দ হতেই কবিতা ওকে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশান চুপ করে রইল। তখন কবিতা বলতে আরম্ভ করলো, কোথাও যাবেন না আমায় ছেড়ে, আমার ভয় লাগছে। আমাকে জড়িয়ে ধরে রাখেন না, আমার খুব ভয় লাগছে। কিছু হবে না, আমি চলে আসি তো। আর বাস পড়ছে বাইরে, এখানে কিছু হবে না। দেখি তাকাও আমার দিকে। কবিতা ঈশানের শার্টটা খামচে ধরে রাখলো।
ঈশান অনেক চেষ্টা করে কবিতাকে ছাড়াতে পারল। বেডে এনে বসাতেই মেয়েটা ওর একটা হাত জড়িয়ে ধরে রাখলো আর বলতে আরম্ভ করলো, কোথাও যাবেন না, আমাকে রেখে প্লিজ। আমার কাছে থাকুন, আমার ভয় লাগছে। আমি ভাবলাম ভালোবেসে এমন করে জড়িয়ে ধরেছ, কিন্তু ভয় লাগার কারণে যে এত কাছে চাইছে সেটা ভাবতে পারিনি। ভয়টা কেটে গেলেই আবার তোমার লজ্জা শুরু হয়ে যাবে, তাই তো? কবিতা মাথা নিচু করে ঈশানের একটা হাত জড়িয়ে ধরে রেখেছে। ঈশান কবিতার মুখের পাশে হাত রাখতেই মেয়েটা ওর দিকে তাকালে তখন ঈশান বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি কবিতা। নিজের বউকে ভালো না বাসলে পুরুষ কাকে ভালোবাসবে শুনি? অন্য সব পুরুষদের মতো যদি ঘরের বউ থাকতে বাইরে গিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াতাম, তখন ভালো লাগতো তোমার? না না, এরকম কথা বলবেন না। আমি এরকম কিছু চাই না। আপনি শুধু আমার, অন্য কারণ না। আমি জানি না আপনাকে ভালোবাসি কিনা। আপনি আমাকে বিয়ে করেছেন আর আমারই থাকবেন, অন্য কারণ না। তাহলে ভালোবাসো সেটা বলছো না কেন? আবার ভালোবাসিও দিচ্ছ না, এটা কেমন ব্যবহার তোমার? বাসি তো বলতে পারি না, লজ্জা লাগে আমার। তাহলে আমি এখন আমার বউকে আদর করতে পারি, ছুঁয়ে দেখতে পারি, তাকে ভালোবাসতে পারি? কবিতা লজ্জা পেয়ে ঈশানের বুকে মুখ লোকালো আর মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে বলতে লাগলো, জানি না। কিন্তু আমি আমার উত্তর পেয়ে গেছি বউ। ঈশান কবিতাকে জোর করে ছাড়ালো, তারপরও মেয়েটা ওকে ছাড়তে চাইছে না। ঈশান আবারও ওর মুখের পাশে হাত রাখলে খেয়াল করলো কবিতা চোখ জোড়া বন্ধ করে রেখেছে। ঈশান ওকে একটু কাছে টেনে দিতেই কবিতা নিজে থেকেই কেমন ওর দিকে চলে আসলো। ছেলেটা আলতো করে ওর কোমর জড়িয়ে ধরে কোলের উপর বসালো। তারপর এক হাতে কোমর জড়িয়ে রেখে এক হাত মুখের পাশে রেখে ওর ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মেশালো। কবিতা কেঁপে উঠল, সাথে সাথে এক হাতে ঈশানের শার্টের কলার আর অন্য হাতে চুলের পিছনে আঁকড়ে ধরল। মেয়েটা একদম শিউরে উঠল ঈশান প্রথম স্পর্শে। ঈশান 5 মিনিট বাদেই কবিতাকে ছেড়ে দিয়ে ওর গলায় আর ঘাড়ে নাক ডোবালো। কবিতা একদম কেঁপে কেঁপে উঠতে লাগলো। ঈশান মেয়েটার বুকের উপর থেকে আলতো করে শাড়ির আঁচল সরালো। কবিতা ওকে বুকের সাথে শক্ত করে আঁকড়ে ধরতেই তখন ঈশান মেয়েটার বুকে আদরে স্পর্শ দিতে লাগলো। যাই হোক, আর গভীরে যাওয়ার দরকার নেই। তারপর যেটা হবে সেটা ওদের মাঝেই থাক, দেখার জন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।